এতক্ষণ ধরে যে ডাকছি শুনতে পাস না? সরি, আসলে আমি বুঝতে পারিনি যে আপনারা আমায় ডাকছেন। কি রে মিম, এ তো দেখছি পুরা আবুলের মতো কথা বলছে। ওর পাশের একটা মেয়েকে বলল কথাটা। ওই, তোর নাম কি রে? জি, আমার নাম তামিম, তামিম আহমেদ। আর আপনার? এখন যে আমি ওর নাম ধরে ডাকলাম শুনতে পাস নাই? তাহলে আবার নাম জিজ্ঞাসা করছিস কেন? যেহেতু ওনার নাম জিজ্ঞেস করেছি, সেহেতু নামটা ওনার মুখেই শুনতে চাই। এখানে আপনার কথা না বললেও চলবে। কি, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? ওই মিম, তুই চুপ কেন? কিছু বলছিস না কেন একে? আমার নাম মিম, এখন হয়েছে? আমার দিকে তাকিয়ে বলল। এতক্ষণ ধরে উনি আমার বিপরীত দিকে মুখ করে বসেছিলেন, তাই ঠিক মতো চেহারা দেখতে পারিনি। কিন্তু উনি যখন আমার দিকে ফিরলেন, সাথে সাথে আমি হা করে ওনার দিকে তাকিয়ে রইলাম। কারণ একটা মেয়ে এত সুন্দর হতে পারে তা আগে জানতাম না। শুধু হা করে ওনার দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না। এই ছেলে, এইভাবে তাকিয়ে আছিস কেন? তোকে কিছু জিজ্ঞেস করছি, কথা কানে যায় না? ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথায় যে হারিয়ে গেলাম খেয়ালই নেই। হঠাৎ ওনার কথায় বাস্তবে পেলাম। জি 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 জি, আমায় কিছু বলেছেন? কোন ইয়ারে পড়িস জিজ্ঞেস করেছি। জি, আমি এবার অনার্স প্রথম বর্ষে উঠেছি। আপনি? আমি তৃতীয় বর্ষে। এখন শুন, প্রতিদিন ভার্সিটিতে আসার পর আমাদের এসে সালাম দিয়ে যাবি, মনে থাকে যেন। এখন ক্লাসে যা। জি, আর একটা কথা ছিল, যেতে গিয়েও ফিরে আসলাম। আবার কি? আসলে আমি তো এই ভার্সিটিতে নতুন, তাই ঠিক মতো কিছু চিনি না। আমার ক্লাসরুমটা কোথায় যদি একটু দেখিয়ে দিতেন। ওই দ্বিতীয় তলার বামের রুমটা। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি এখন যাই। যা। এরপর আর কথা না বলে ওনার দেখানো ক্লাসরুমটায় চলে আসলাম। ক্লাসে ঢুকতে যাবো তখনই ভিতরে তাকিয়ে দেখি ক্লাসের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। বুঝলাম না এদের আবার কি হলো, যার জন্য এইভাবে হা করে তাকিয়ে আছে। এইসব বিষয়ে লক্ষ্য না করে ক্লাসে ঢুকে একটা ব্রেঞ্চে গিয়ে বসে পড়লাম। একা একা বসে আছি, কারণ আমার বন্ধুরা এখনো ভার্সিটিতে আসেনি। অনেকক্ষণ ধরে বসে আছি। এদিকে ক্লাসের সবাই আমার দিকে হা করে তাকিয়েই আছে, মনে হয় আমি কোনো এলিয়েন। সব মিলিয়ে আর ক্লাসে বসে থাকতে ভালোই লাগছে না, তবুও ধৈর্য ধরে বসে আছি। এমন সময় হঠাৎ একটা ছেলে এসে আমার পাশে বসলো। হাই, আমি রনি। তুমি? আমি তামিম, হাত মিলিয়ে বললাম। আচ্ছা, মিম আবুর সাথে তুমি এত কিসের কথা বললা এত সময়? আসলে আমি ইচ্ছে করে বলিনি, ওনার একটা ফ্রেন্ডই প্রথমে আমায় ওদের কাছে ডেকে নিয়ে যায়। আচ্ছা, এখন ক্লাসের সব ছেলেমেয়েরা যে তোমার দিকে এইভাবে তাকিয়ে আছে, এটার মানে বুঝতেছ? না তো। আচ্ছা, ওরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? তাহলে শোনো, মিম আবু হলেন এই শহরের নামকরা ব্যবসায়ী মালিক চৌধুরীর একমাত্র মেয়ে। ওনাকে এই ভার্সিটির সব ছেলেরাই জমের মতো ভয় পায়, কারণ ওনার উপরেই কেউ কোনো কথা বলতে পারে না। কেউ কিছু বলে ওনার বাবাকে দিয়ে উচিত শিক্ষা দেয়। আর ভার্সিটিতে প্রতিদিন একটা না একটা নতুন ছেলেকে দেখলেই ওরা সবাই মিলে ওকে র্যাগিং করে। আর এইসবের জন্য ভার্সিটির সবাই ওনাকে লেডি ডন নামেই চেনে। তোমাকেও ভার্সিটিতে নতুন মনে হচ্ছে, কিন্তু তোমাকে ওরা কিছুই করেনি। এটা দেখেই আমি সহ ভার্সিটির সব ছাত্রছাত্রীরা অবাক। তাহলে এখন বুঝেছো কেন ওরা তোমার দিকে তাকিয়ে আছে? মিমের ব্যাপারে রনির মুখ থেকে এত কথা শুনে ভয়ে আমার গলা শুকিয়ে গেল। এত ডেঞ্জারাস মেয়ে, আর আমি কিনা ওর সাথে এমন ব্যবহার করলাম। না জানি আমায় পেলে আবার কি করে। হায় আল্লাহ। কি হলো, তুমি ভয় পাচ্ছ কেন? না না, আমি ভয় পাবো কেন? কিসের ভয় আমার? সেটা সময় হলে বুঝতে পারবা। আচ্ছা, আমরা যেহেতু ক্লাসমেট, তাহলে একে অপরকে তুই করে বলি, আর আজ থেকে আমরা ফ্রেন্ড। আচ্ছা। এইভাবে আমি আর রনি টুকটাক কিছু কথা বলতে লাগলাম। কথা বলছি এমন সময় আমার দুই হারামি বন্ধু ক্লাসে চলে আসলো। কিরে, তুই কখন এলি? অনেক আগে এসছি, কিন্তু তোরা আসতে দেরি করলি কেন? জানিস, আজ একটুর জন্য আমার খেলা শেষ হয়ে যেত। মানে কি, তুই আমাদের না বলেই খেলা নেমে পড়লি? কাজটা একদম ঠিক করলি না। আরে বেটা, আমি সেই কালার কথা বলছি না। আচ্ছা তাহলে শোন। এরপর ওদেরকেও সব ঘটনা খুলে বললাম। কি বলছিস এসব? শুনে তো বিশ্বাসই হচ্ছে না যে মিম আপু তোকে কিছু না করে ছেড়ে দিয়েছে। এখন আমার কি হবে?
ওই মিমাপু যদি আমায় একা পেলে কিছু করে ফেলে? আরে কিছু বলবে না, আমরা আছি তো তোর সাথে। কিছুক্ষণ পর ক্লাসের স্যার চলে আসলেন, আর কথা না বলে যার যার সিটে গিয়ে বসে পড়লাম সবাই। এরপর এক এক করে সব কয়টা ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। ভার্সিটির ভেতর দিয়ে হাঁটছি আর আশেপাশে তাকাচ্ছি, দেখলাম মিমাপুকে কোথাও দেখা যাচ্ছে না। কিরে, কাকে খুঁজছিস? হ্যাঁ, না মানে মিমাপু কোথায় রে? ওনাকে দেখছি না তো কোথাও। আরে উনি হয়তো বাসায় চলে গেছেন। ও আচ্ছা। এরপর সবাইকে বিদায় জানিয়ে আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিলেন। কি রে, আজ তোর ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? হ্যাঁ আম্মু, ভালোই। আচ্ছা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা। এই কথাটা বলেই রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এসে দেখি আম্মু আগে থেকেই টেবিলে খাবার সাজিয়ে রেখে দিয়েছেন, তাই চুপচাপ একটা চেয়ার টেনে গিয়ে বসে পড়লাম টেবিলে। খাবারটা খেয়ে আবারও চলে এলাম রুমে। এসে কিছুক্ষণ ফেসবুকিং করার পর একটু ঘুমিয়ে পড়লাম, কারণ আজ ভার্সিটিতে যাওয়ার জন্য অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। এইভাবে ঘরে বসে দিনটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটিতে গিয়ে যা দেখলাম তা দেখার পর মিমের প্রতি আমার ভয়টা আরো বেড়ে গেল। কারণ আমি দেখলাম যে মিম একটা ছেলেকে ধরে ইচ্ছে মতো হকি স্টিক দিয়ে মারছে। মার খেয়ে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তবুও ছেলেটাকে মিম ছাড়ার নামই নিচ্ছে না। মারতে মারতে এক পর্যায়ে ছেলেটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এরপর মিম কাকে যেন ফোন করে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই কিছু ছেলে এসে মার খাওয়া ছেলেটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। এইসব দেখে আমি আর থাকতে পারলাম না, ভয়ে হাত পা কাঁপতে লাগলো। না, এইখানে আর থাকা যাবে না, নাহলে পরে আমাকেও এমন মাইর দিতে পারে। তাই মাথাটা নিচু করে ক্লাসের দিকে হাঁটা ধরলাম। কিন্তু কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হ্যাঁ, বেশি দূর যেতে পারলাম না, কারণ এর আগেই মিম আমায় ডাক দিয়ে বসলো। এই রে, মনে হয় দেখে ফেলেছে। এখন আমার কি হবে? হায় আল্লাহ, বাঁচাও আমারে। এখন যদি ওনার কাছে না যাই, না জানি আমার কি হাল করে। এর চেয়ে ভালো কোনো রকমে এখান থেকে পালাই, পরে যা হবে দেখা যাবে। আর কোনো দিকে না দেখে দিলাম ক্লাসের দিকে এক দৌড়েই ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে হাঁপাচ্ছি আর ভাবছি পরে যদি আমার ধরতে পারে, না জানি কি হাল করে। হাঁপাচ্ছি আর নানান কথা ভাবছি। এমন সময় বন্ধুরা এসে আমার পাশে দাঁড়ালো। কিরে, তোর কি হলো? এভাবে হাঁপাচ্ছিস কেন? আর বলিস না। এরপর ওদেরকে সব খুলে বললাম। দোষ যেহেতু করেছে তাহলে তো শাস্তি পাবেই। মানে আবার কি, ছেলেটা মিমাপুকে প্রপোজ করছিল, তাই মিমাপু ওকে জন্মে শিক্ষা দিয়েছে। কি বলিস সব? ও ঠিক বলেছে। আজ পর্যন্ত বইয়ে কেউ ওনার সাথে ঠিক মতো কথাই বলতে পারেনি, আর ছেলেটা নাকি ওনাকে প্রপোজ করেছে। আর কিছু বলতে যাবে তার আগে এই ক্লাসের স্যার চলে আসলেন। এরপর সবাই যার যার সিটে গিয়ে বসে পড়লাম। স্যার ক্লাস করাতে লাগলেন। দেখতে দেখতে সবকটা ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি মিমাপু ওনার দলবল সহ হাতে হকি স্টিক নিয়ে গন্ডিদের মতো দাঁড়িয়ে আছেন। আল্লাহ, এরা ভেবে দাঁড়িয়ে আছে কেন? এখন আবার কাকে মারবে? আমাকে নয় তো? না, এখন ভয় পেলে হবে না। যে করে হোক আমাকে গেটের কাছে যেতে হবে, নাহলে এরা যে কি করবে আল্লাহ জানে। বন্ধুদের নিয়ে মাথা নিচু করে হেঁটে হেঁটে মিমাপুদের ক্রস করে গেটের কাছে আসার আগেই পেছন থেকে মিমাপু ডাক দিয়ে বসলো। ওই এদিকে আয়। জানি এখন পালালে আর রক্ষা নেই, তাই বন্ধুদের বললাম তোরা এখানে থাক, আমি শুনে আসছি কি বলে। এরপর ওদেরকে রেখে মিমাপুর কাছে গেলাম। জি আপু, আমি ডাকিছেন? মাথা নিচু করে বললাম। এরপর মিমাপু যা বললেন তা শুনে থেকে অবাক, কারণ মিমাপু বললেন, জানি এখন পালালে আর রক্ষা নেই, তাই বন্ধুদের বললাম তোরা এখানে থাক, আমি শুনে আসছি কি বলে। এরপর ওদেরকে রেখে মিমাপুর কাছে চলে আসলাম। জি আপু, আমায় ডেকেছেন? মাথা নিচু করে বললাম। এরপর মিমাপু যা বললেন তা শুনে থেকে অবাক, কারণ মিমাপু বললেন, এই তোকে না গতকালকে বলেছিলাম যে প্রতিদিন ভার্সিটিতে আসলে আমাদের সালাম দিয়ে যাবে, তাহলে আজ সকালে আমি ডাকার পরও আসলি না কেন? না মানে আসলে সকালে দেখলাম আপনি একটা ছেলেকে মারছেন, তাই ভয়ে আর আসিনি। ভয় কিসের? হ্যাঁ, আর আসিস নাই যখন, সেটার শাস্তি এখন তোকে পেতে হবে। না মানে কিসের শাস্তি? আমি কি করেছি?
কি শাস্তি? এখন তুই কান ধরে 50 বার উদ্বোস করবি, আর এটাই তোর শাস্তি। কি? না, আমি এটা করতে পারবো না, কখনোই না। ভার্সিটিতে এখনো অনেক ছাত্রছাত্রী রয়েছে, আর এখন যদি কান ধরে উঠবোস করি তাহলে মান সম্মান পুরোই যাবে। তাই বাঁচার জন্য সাহস করে কথাটা বললাম। মিম, ছেলেটা মনে হয় তোর ব্যাপারে ভালো করে জানে না, একটু বুঝিয়ে দে তো তুই কে। কিছু ভেবে কাজ হবে না, যা বলছি সেটাই করতে হবে, তো তাড়াতাড়ি কর। আপু প্লিজ, আজকের মতো আমায় মাফ করে দেন। আমি আর কখনোই আপনার কথার অমান্য করব না, প্রমিস। কিছুক্ষণ ভেবে, আচ্ছা যা, আজকের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যাতে আর এমন ভুল না হয় মনে থাকে জানো। না না, আর কখনো এমন হবে না। আচ্ছা এখন তাহলে আমি যাই। আচ্ছা যা। আর দেরি না করে ওদের কাছ থেকে সোজা বন্ধুদের কাছে চলে আসলাম। কিরে, মিম আপু তোকে ডেকে নিয়ে কি বললো? তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলো আমি ভার্সিটিতে নতুন নাকি। দেখ, আমাদের একদম মিথ্যা বলবি না। আর ভার্সিটিতে প্রথম দিন না মিম আপু তোকে র্যাগিং না করেই ছেড়ে দিয়েছিল, তাহলে আজ উনি তোকে এইসব প্রশ্ন করলো কেন? সত্যি সত্যি বল, উনি তোকে কি বলেছে? এই যা, নিজের জালে নিজেই ফেসে গেলাম, এখন এদের কি বলবো? আচ্ছা শোন, এরপর ওদেরকে সব বলে দিলাম, না বলে আর বাঁচার উপায় নেই, তাই সত্যিটা বলতেই হলো। কি মিম, আপু তোকে প্রথম দিনে এই কথা বলছে? আমাকে আগে বললি না কেন? এমনি রে, সরি, রাগ করিস না প্লিজ। কিন্তু মিমাপু তোর সাথে এমন করছেন কেন? প্রথম দিন র্যাগিং না করে ছেড়ে দিলেন, আর আজকেও আবার মাফ করে দিলেন। সবকিছুর মধ্যে কিছু তো একটা প্যাচ আছে। ভাই, এইসব প্যাচ তুই বাসায় নিয়ে যা, আর ওইখানে গিয়েই বের করিস। এখন আমায় বাসায় যেতে দে। আমি বাসায় গেলাম। এরপর বন্ধুদের থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে একটু ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল। কিছুক্ষণ পর আম্মু এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেল। আমিও উঠে খাবার খেতে নিচে চলে গেলাম। খেয়ে দিয়ে আবার রুমে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করার পর বিছানা ঠিক করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। প্রায় কিছুক্ষণ পর ভার্সিটিতে এসেও পৌঁছালাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাবো, তখনই নজর গেল মিম আপুদের আড্ডার দিকে। ওরা সবাই দেখছি ওখানেই বসে আছেন। এখন যদি আমি ক্লাসে যাই তাহলে ওদের পাশ কাটিয়ে যেতে হবে, আর যাওয়ার সময় যদি সালাম না দিই তাহলে নিশ্চয়ই আজ কপালে দুঃখ আছে। যাই, ওদের কাছে গিয়ে আগে সালামটা দিয়েই দেই, তারপর না হয় ক্লাসে যাবো। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা বলেই ক্লাসে চলে আসলাম। কি রে মিম, তুই ছেলেটার সাথে এত ফ্রি হয়ে কথা বলছিস কেন? আর ভার্সিটির প্রায় সকল নতুন ছাত্রদেরই তো তুই র্যাগিং করেছিস, কিন্তু এই ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আর গতকালও তোর কথা শুনলো না, এর জন্য মাফ করে দিয়েছিস। আচ্ছা, তোর কিছু হলো না তো? হঠাৎ এত পরিবর্তন এলো যে? মিমের একটা বান্ধবী কথাটা বলল। আমার কিছুই হয়নি, আর এই ছেলেটা সবার থেকে আলাদা, তাই ওর সাথে ফ্রি কথা বলি। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু মানে? মানে হচ্ছে তুই ছেলেটার প্রেমে পড়ে গেছিস, তাই এসব করছিস। আরে দূর, ও আমার 2 বছরের ছোট, আমি কেন ওর প্রেমে পড়তে যাব? সেটা সময় হলেই বোঝা যাবে। এদিকে আমি ক্লাসে এসে দেখলাম সব হারামিগুলো আগে থেকে ক্লাসে এসে বসে আছে আর গল্প করছে। আমিও গিয়ে ওদের পাশে বসে পড়লাম, গল্প করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই স্যার ক্লাসে চলে আসলেন। এরপর এক এক করে সব স্যারেরা এসে ক্লাস নিতে লাগলেন। সব ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল। আমিও বন্ধুদের নিয়ে বাইরে চলে আসলাম। এরপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। এখন আমরা সব বন্ধুরা মিলে ভার্সিটির একটা গাছের নিচে বসে প্রায়ই আড্ডা দিই। তো একদিন ভার্সিটিতে গিয়ে আমাদের আড্ডায় বসেছিলাম, কারণ হারামিগুলো একটা আওয়াজ আসেনি। একা একা বসে আছি, এমন সময় একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। হাই, আমি তমা, তুমি? আমি তামিম। আচ্ছা, আমরা যেহেতু একই ক্লাসে পড়ি, সো ফ্রেন্ড। সরি, আমি পারবো না। আসলে আমার মেয়েদেরকে একদমই ভালো লাগে না, তাই ওর মুখের উপরে না করে দেই। কেন? ফ্রেন্ড হলে সমস্যা কি? এমনি আমার ইচ্ছে নেই। দেখো, আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি যে আমরা ফ্রেন্ডশিপ করব। প্লিজ আমায়। ঠাস ঠাস। কি ভাবছেন কাউকে চর মারা হয়েছে? একদম ঠিক, কিন্তু সেটা
তোমাকে মারা হয়েছে, আর যে মেরেছে সে আর কেউ না, মিমাপু। এই মেয়ে, তোর সমস্যা কি? হ্যাঁ, দেখছিস না তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে না, তারপর ওকে কেন বিরক্ত করছিস? গালে হাত দিয়ে তোমার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। যা এখন এখান থেকে, আর কখনো যেন ওর আশেপাশে না দেখি। তোমা মাথা নিচু করে চলে গেল। আর হ্যাঁ, তুই এখন চুপচাপ ক্লাসে যা, আর ভুলেও এদিক ওদিক তাকাবি না, আর কখনো যেন কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। যা এখন। ওনার এরকম রাগী চেহারা দেখে ভয়ে ওইখান থেকে সোজা ক্লাসে চলে আসলাম। আল্লাহ, কি গুন্ডি মেয়ে এটা! হ্যাঁ, আজ এই প্রথম আমি মিমাপুর রাগ দেখলাম। একটা মেয়ের এত রাগ আসে কোত্থেকে? হ্যাঁ, কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, মিমাপু হঠাৎ এসে তোমাকে চরমালেন কেন? আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসায় তোমাকে কেন এত কথা শোনালেন? না, আর কিছু ভাবতে পারছি না। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। কিছুক্ষণ পর সব হারামিগুলো ক্লাসে চলে আসলো। এরপর ওদের সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম, কিন্তু ওদের তোমার ঘটনাটা জানাইনি, নাহলে ওরা কত কি বলবে। একটু পর ক্লাসের স্যারও চলে আসলেন আর ক্লাস করতে শুরু করলেন। ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি মিমাপু ও ওনার বন্ধুরা ওদের আড্ডায় দাঁড়িয়ে আছেন। ওইদিকে নজর না দিয়ে আমি আমার বন্ধুদের নিয়ে হাঁটতে লাগলাম। যখন ভার্সিটি গেট পার হতে যাবো, তখনই পেছন থেকে মিমাপুর ডাক পড়লো, এই এদিকে আয়। জানি না, গেলে হবে না, তাই বন্ধুদের রেখে ওনার কাছে চলে আসলাম। জি আপু, বলুন, আমি কিসের জন্য ডেকেছেন? দরকার আছে, আগে বল, তুই কি এখন বাসায় চলে যাবি? জি, কিন্তু কেন? এখন বাসায় যাওয়া লাগবে না, আমার সাথে চল। কোথায় যাব? সেটা গেলেই দেখতে পারবি, এখন কথা না বলে চল। এরপর এক প্রকার জোর করে মিমাপু আমায় ওনার গাড়িতে বসে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলেন। গাড়ি থেকে নেমে আমার হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসলেন। এখন বল, কি খাবি? আমি কিছু খাবো না, আপনি খেয়ে নেন, আমার বাসায় যেতে হবে। ওই বাড়তি কথা বলিস কেন? তোকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে, কি খাবি তাড়াতাড়ি বল। আপনি যা অর্ডার দেবেন তাই খেয়ে নেব। বুঝেছি, এটা না বলার উপায় নেই। এরপর মিমাপু একটা ওয়েটারকে ডেকে ওনার মন মতো কিছু খাবারও অর্ডার দিলেন। কিছুক্ষণের মধ্যে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। ইচ্ছে না থাকা সত্ত্বেও মিমাপুর ভয়ে ওনার সাথেই খেতে হলো। খেয়ে দিয়ে বিল মিটিয়ে মিমাপু আবার হাত ধরে নিয়ে গিয়ে গাড়িতে আসলেন। গাড়িতে এসে আমার বাসার অ্যাড্রেস জিজ্ঞেস করলেন, আমিও বাসার অ্যাড্রেসটা বলে দিলাম। এরপর আর কথা না বলে মিমাপু গাড়ি চালিয়ে সোজা আমাদের বাসার কাছে নিয়ে আসলেন। গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে যাব, তখনই পেছন থেকে মিমাপু ডাক দিলেন, ওই আমি তোকে যেতে বলেছি? না মানে সরি, আর কোনো দরকার আছে নাকি? শোন, কাল সকালে তাড়াতাড়ি ভার্সিটিতে আসবি, আর এসে আমার সাথে দেখা করবি। যদি আমার কথার বরখেলাপ হয় তাহলে তোকে মজা বোঝাবো, মনে থাকে যেন। এখন বাসায় যা। আচ্ছা। এরপর বাসায় ঢুকে সোজা রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি আর ভাবছি, হঠাৎ মিমাপু আমায় কাল সকালে ওনার সাথে দেখা করতে কেন বললেন। এভাবে আজকে ঘটে যাওয়া বিষয়গুলো ভাবছি, তখনই আম্মু রুমে আসলেন। কি রে, আজ এত দেরি করে আসলি কেন? আর এসে কিছু না খেয়ে রুমে বসে পড়লি? আসলে আম্মু, আমার বাইরে বন্ধুদের সাথে খেয়ে এসেছি, তাই আর খিদে নেই। ও আচ্ছা, তাহলে তুই থাক, আমি গেলাম। এরপর আম্মু চলে গেলেন আর আমি মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে লগ ইন করলাম। ফেসবুকে ঢুকতেই হারামিগুলো মেসেজ দিয়ে জ্বালাতে শুরু করলো। মিমাপু তোকে কোথায় নিয়ে গিয়েছিল, কেন নিয়ে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে লাগলো। আমি ওদেরকে সব বললাম, কাল ভার্সিটিতে আসলে সব বলবো। এরপর আরো কিছুক্ষণ ফেসবুকিং করার পর মোবাইলটা রেখে একটু পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে আজকের মতো ঘুমিয়ে পড়লাম, কারণ কাল সকালে ভার্সিটিতে গিয়ে মিমাপুর সাথে দেখা করতে হবে। যদি না যাই তাহলে নিশ্চয়ই কপালে দুঃখ আছে, কারণ মিমাপু কেমন মেয়ে তা আমার জানা হয়ে গেছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। প্রায় কিছুক্ষণ হাঁটার পর ভার্সিটিতে এসে পৌঁছালাম, কিন্তু ভার্সিটিতে এসে এমন কিছু হবে তা আমি কখনোই আশা করিনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। প্রায় কিছুক্ষণ হাঁটার পর ভার্সিটি এসে পৌঁছালাম, কিন্তু ভার্সিটিতে এসে এমন কিছু হবে তা আমি কখনোই আশা করিনি। ভার্সিটির গেটের কাছে এসে দেখি মিমাপু ওনার বন্ধুদের নিয়ে ওদের আড্ডায় বসে আছেন। আজ মিমাপু একটা শাড়ি পরেছেন, শাড়িতে অনেক মানিয়েছে ওনাকে, একেবারে পরীর মতো লাগছে। আর হাতে একটা গোলাপ ফুল নিয়ে বসে আছেন, গল্প করছেন। বুঝলাম না আজ হঠাৎ মিমাপু শাড়ি পরেন কেন। যে মেয়ে সবসময় ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে থাকতো,
সে কিনা আজ শাড়ি পরেছে, ভাবতেই অবাক হচ্ছি। ধুর, আমার তো আবার ওনার সাথে দেখা করতে হবে। তাহলে এখানে দাঁড়িয়ে কি করছি? যাই, মিমাপুর কাছে গিয়ে জিজ্ঞেস করি আমায় কেন দেখা করতে বলেছিলেন। আপু, গতকাল আমায় আপনার সাথে কিসের জন্য দেখা করতে বলেছিলেন? ওদের পাশে গিয়ে বললাম কথাটা। ও তুই এসেছিস? আসলে তোকে আজ একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। জি বলুন, কি কথা বলবেন? এরপর মিমাপু বসা থেকে উঠে এসে আমার কাছের সামনে দাঁড়ালেন আর বলতে লাগলেন, দেখ, কথাটা তুই কিভাবে নিবি তা আমি জানি না। ভেবেছিলাম কথাটা তোকে আরো পরে বলবো, কিন্তু কথাটা না বলে আমি আর থাকতে পারছি না, তাই আজ তোকে এত তাড়াতাড়ি আসতে বলেছি। জি বলুন, কি কথা? একটু আগ্রহ নিয়ে বললাম। আমি তোমাকে ভালোবাসি। শুধু তাই নয়, ভার্সিটির প্রথম দিন তোমাকে দেখার পর থেকেই তোমায় ভালো লাগতে শুরু করে। তারপর আস্তে আস্তে সেই ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সো মাচ। হাঁটু গেড়ে আমার সামনে ফুলটা ধরে কথাগুলো বললেন মিমাপু। ওনার কথা শুনে তো আমি অবাক। এসব কি বলছেন মিমাপু? আমাকে নাকি উনি ভালোবাসেন, আর আমি কিনা তা নিজেও জানি না। এখন আমি ওনাকে কি বলবো? কি হলো, চুপ কেন? কিছু বলো। দেখেন, প্রথমে বলে দিই, আপনি আমার 2 বছরের বড়, আর আমি এইসব প্রেম ভালোবাসা একদমই পছন্দ করি না। আরেকটা কথা, আমি মেয়েদের সাথে একটু কম কথাই বলি, তাই আমার পক্ষে এইসব সম্ভব না। তোমার এই স্বভাবটাই আমায় মুগ্ধ করে তুলেছে। আর বড় হয়েছি তো কি হয়েছে? এখানে সমস্যা কিসের? 2 বছরের বড়। অনেক সমস্যা, সেটা আপনি বুঝবেন না। আমার আর ভালো লাগছে না, আমি ক্লাসে চলে গেলাম, থাকেন আপনি। বলেই চলে আসতে যাব, তখনই পেছন থেকে মিমাপু আমার কলার চেপে ধরলেন। ওই, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর সাথে ভালোভাবে কথা বলছি বলে তোর ভাব বেড়ে যাচ্ছে, তাই না? ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মিমাপুর কাঁধে, কারণ কেউ আমার কলার ধরলে আমার রাগ চরম পর্যায়ে উঠে যায়, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। এই, কি পেয়েছেন আপনি? হ্যাঁ, আমি রাজি হচ্ছি না বলে আমার জোর করে রাজি করাবেন? শোনেন, সবকিছু জোর করে হলেও ভালোবাসাটা জোর করে হয় না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, মাফ করবেন আমায়। মিমাপুকে চর মেরে হয়তো অনেক বড় ভুল করেছি, কারণ আমার কথা শেষ হওয়ার পর ওনার সব বন্ধুরা মিলে আমায় ঘিরে ধরলো, আর ওদের মধ্যে একজন মিমাপুকে উদ্দেশ্য করে বলল, মিম, তুই শুধু একবার বল, এই ছেলেটার সব হাড্ডি ভেঙে ফেলবে এখনই। কত বড় সাহস, ও তোর গায়ে হাত তুলেছে। না, তোরা ওকে কিচ্ছু করবি না, যা করার আমিই করব। ও সাহস দেখছি অনেক বেড়ে গেছে। একে তো আমার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, আর এক তো আমায় সবার সামনে চড় মারা। এই সব শোধ আমি নিবই ওর থেকে। এই শোন, এখন চুপচাপ ক্লাসে যা, আর তোর ব্যবস্থা আমি আজকেই করব। দাঁড়া। আপু, আপু আমার ভুল হয়ে গেছে, আমি চরটা রাগের মাথায় দিয়ে দিয়েছি, প্লিজ আমি মাফ করে দেন। তোকে ক্লাসে যেতে বলেছি, চুপচাপ ক্লাসে যা। ভয়ে সাথে সাথে দৌড়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে ভাবতে লাগলাম, না জানি এখন আমার কি হয়। এই মেয়ে যে রাগী আর গন্ডি টাইপের, মনে হয় না আমার এমনি এমনি ছেড়ে দেবে। ধুর, কেন যে ওনাকে চর মারতে গেলাম। আল্লাহ, আমারে বাঁচাও, এখন তো আমার উপরেই বিপদ চলে আসলো। আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দাও, আর কখনো কোনো মেয়েকে চর মারবো না। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। কিছুক্ষণ পর ক্লাসে স্যারও চলে আসলেন, কিন্তু হারামিগুলো আজ একটাও আসার নাম নিচ্ছে না। ক্লাসে আসার পর থেকে সব ছাত্রছাত্রীরা এতক্ষণ আমার দিকে এক নজরে তাকিয়েছিল। তাকাবেই নামে কেন? যাকে ইউনিভার্সিটির সব ছেলে মেয়ে ভয় পায়, তাকে কিনা আমি সবার সামনে চর মারলাম। স্যার আসার পর ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগ দিল। যাক, এত সময় বাঁচা গেল। তাহলে সব স্যারেরা এক এক করে এসে তাদের ক্লাস করিয়ে চলে গেলেন। দেখতে দেখতে সব ক্লাস শেষ করে ভার্সিটি শুরু হয়ে গেল। এখন সমস্যা হলো, আমি একা একা বের হবো কি করে? আর মিমাপু তো আমায় বলেছেন আজ আমার একটা ব্যবস্থা করেই ছাড়বেন, না জানি কপালে কি দুঃখ আছে। আল্লাহ, বাঁচিয়ে দিও এবার মতো। এরপর আমিও সকল ছাত্রছাত্রীদের সাথে ক্লাস থেকে বের হয়ে পড়লাম। বাইরে এসে চারপাশে তাকিয়ে দেখি মিমাপু আর ওনার বন্ধুদের কোথাও দেখা যাচ্ছে না। যাক, ভালোই হলো, এখন শান্তিতে বাসায় যেতে পারবো। এরপর ভার্সিটি থেকে বের হয়ে হাঁটা ধরলাম বাসার দিকে। প্রায় অর্ধেক পথ আসার পরেই হঠাৎ একটা কালো মাইক্রোবাস এসে আমার সামনে দাঁড়ালো। গাড়ি থামিয়ে কিছু লোক গাড়ি থেকে বের হয়ে আমায় ধরে জোর করে গাড়িতে উঠিয়ে নিল। গাড়িতে উঠে ভিতরে যাকে দেখলাম, তাকে দেখার পর আমার কলিজা কেঁপে উঠল, কারণ গাড়িতে যে বসে আছে সে আর কেউ না, মিমাপু। এদিকে মিমাপুর হাতে একটা কি যেন ছিল,
সেটা আমার মুখে লাগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই আমি অজ্ঞান হয়ে পড়লাম। আর যখন জ্ঞান ফিরল তখন আশেপাশে তাকিয়ে দেখি একটা অন্ধকার রুমে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে আমাকে। তো এই ছিল ফ্ল্যাশব্যাক। আশা করি এখন আপনারা বুঝে গেছেন আমাকে এইখানে আনার কারণটা কি। এখন গল্পতে ফিরে আসি। চেয়ারে বসে বসে শুধু ভাবছি কিভাবে এখান থেকে পালানো যায়। মিমাপু যেমন মেয়ে বলা যায় না, কখন কি করে বসে, এরকম নানান কথাই ভাবছি। ঠিক তখনই রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। সামনে তাকিয়ে দেখি মিমাপু একটা প্লেটে কিছু খাবার নিয়ে এসছেন। জানি এগুলো আমার জন্য এনেছে, কারণ আজ সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি। মিমাপু হেঁটে হেঁটে আমার পাশে এসে একটা চেয়ার টেনে বসে পড়লেন। সরি সোনা, খাবার বানাতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি নিয়ে আসতে পারিনি। আপনাকে খাবার বানাতে কে বলেছে? কেউ বলে নাই, আমি নিজ ইচ্ছেতেই বানিয়েছি, শুধু তোমার জন্য। কিচ্ছু বললাম না, শুধু শুধু মনে মনে বললাম ঢং কত আসছে আমার জন্য খাবার বানাতে। এই নাও, হা করো। আজ আমি তোমার জন্য বিরিয়ানি বানিয়ে এনেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমার মুখের সামনে কিছু খাবার এনে বলো। আমার হাতের বাঁধন খুলে দেন, আমি নিজের হাতে খেতে পারবো। না বাবু, তা তো হবে না, আমি তোমায় নিজের হাতে খাওয়াবো। আমি আপনার হাতে খেতে পারবো না। চুপ, আর একটা কথাও নয়। এতক্ষণ ভালো করে কথা বলছি বলে কি ভেবেছিস আমি কিছু বলবো না? চুপচাপ হা কর, নাহলে খুব খারাপ হবে। ভয়ে হা করে ফেললাম, কারণ মিমাপু রাগ উঠলে না জানি কি করে পড়ে। মিমাপু আমায় খাওয়াতে শুরু করলেন, আমিও চুপচাপ খেতে লাগলাম। ভয়ে কোনো কথা বলছি না, কারণ ওনার চেহারায় এখনো রাগের ছাপ স্পষ্ট রয়ে গেছে। প্রায় অর্ধেক খাওয়া শেষ হলে বাকিটুকু মিমাপু খেতে শুরু করলেন। এটা দেখে আমি এত অবাক হইনি, কারণ প্রথম থেকেই মিমাপু আমার প্লেটের খাবার থেকে অর্ধেক নিজেই খেতেন। এ বিষয়ে ওনাকে কিছু বললে উনি বলেন, এটা ভালোবাসা, একে অপরের প্লেটের খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে। খাওয়া শেষ হলে মিমাপু আমায় পানি খাইয়ে দিয়ে চলে যেতে লাগছিলেন। তখনই আমি ওনাকে ডাক দিই, কি হলো, কিছু বলবা? আমাকে ছেড়ে দেন না প্লিজ, আমি বাসায় যাব। আম্মু আব্বু হয়তো আমার জন্য চিন্তা করছে, প্লিজ আমায় ছেড়ে দেন। সরি সোনা, তোমাকে ছাড়ার জন্য তো এখানে নিয়ে আসি নাই। আপনি কিন্তু খুব খারাপ কাজ করছেন আমার সাথে। আমি যদি একবার এইখান থেকে পালাতে পারি তাহলে পুলিশের কাছে গিয়ে আপনার নামে কেস করব, বলে দিলাম। একটু সাহস করে বললাম কথাটা, দেখি ভয় পাই কিনা। কথাটা শুনে সাথে সাথে আমার মুখ চেপে ধরলো আর বলল, কি তোর এত সাহস? তুই আমাকে হুমকি দিচ্ছিস? আজ পর্যন্ত কেউ আমার সাথে ঠিক মতো কথাও বলেনি, শুধু বলেছিস তুই। শোন, আমি তোকে ভালোবাসি বলে তুই এখনো এখানে ঠিক মতো আছিস, না হলে কবেই তোর কাহিনী শেষ করে দিতাম। আপু লাগছে তো, ছাড়ুন ছাড়ুন না। মুখ চেপে ধরায় ঠিক মতো কথাও বলতে পারছি না। ওই একদম আপু বলে ডাকবি না, আর খুন করে ফেলবো। মুখ ছেড়ে গলা চেপে ধরলো, আপনি আমার বড়, আপনাকে আপু বলবো না তো কি বলবো? কেন আমার নাম নেই? নাম ধরে ডাকবি। আমি পারবো না। কি বললি? না মানে বলবো। এই তো গুড বয়। আর হ্যাঁ, এসব পালানোর কথা যেন আর ভুলেও মুখে না আসে। এই বাড়ির চারপাশেই আমার বডিগার্ডরা আছে, তো এখান থেকে পালানোর কোনো প্রশ্নই আসে না। চুপ করে রইলাম, কারণ কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি তাহলে এখন এই প্লেটগুলো রেখে আসি, তুই থাক। এরপর মিমাপু চলে গেলেন, আর আমি চেয়ারে হাত পা অবস্থায় বাঁধা অবস্থায় বসে রইলাম। এ কোন মেয়ের পাল্লায় পড়লাম রে ভাই? হ্যাঁ, কিছু বলেই রেখে যায়, না জানি এইখানে আর কতদিন থাকতে হবে। আব্বু আব্বু হয়তো আমার জন্য চিন্তা করছেন। না, এইভাবে চলবে না, এইখান থেকে পালানোর একটা উপায় বের করতে হবে। অনেকক্ষণ ধরে ভাবছি, কিন্তু কিছুই মাথায় আসছে না। হঠাৎ চারপাশে তাকাতে চোখ পড়লো মাটিতে একটা ব্লেড রাখা। এই তো পেয়ে গেছি, হ্যাঁ এটাই দরকার এইখান থেকে পালানোর জন্য। কিন্তু ওই ব্লেডের কাছে আমি যাব কি করে? আমার তো হাত পা দুটোই বাঁধা। অনেকক্ষণ ধরে ভাবতে লাগলাম কি করা যায়। অবশেষে সিদ্ধান্ত নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে যাওয়া যায় কিনা দেখি। যেই বাবা সেই কাজ, শরীরের সমস্ত শক্তি দিয়ে চেয়ার সহ সামনে এগোতে লাগলাম। প্রায় 5 মিনিট পর কোনো রকমে ওই ব্লেডের কাছে এসে পৌঁছালাম। কিন্তু এখন ব্লেডটা মাটি থেকে তুলবো কি করে? অনেক সময় ধরে ব্লেডটা চেষ্টা করছি, কিন্তু কিছুই পাচ্ছি না, ভেবে পাচ্ছি না। এমন সময় হঠাৎ বাইরে থেকে রুমের দরজা খোলা আওয়াজ পেলাম। সামনে তাকিয়ে দেখি মিমাপু দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহ, আমি শেষ। এখন যদি মিমাপু জিজ্ঞেস করে আমি এখানে কেন আর কিভাবে আসলাম, তাহলে আমি কি বলবো? আরে তুমি এইখান থেকে ওইখানে গেলা কিভাবে?
কি করতে চাচ্ছিলা সত্যি করে বলো তো? আরে তুমি এখান থেকে ওইখানে গেলে কিভাবে? কি করতে চাচ্ছিলা সত্যি করে বলো তো? না মানে মানে আসলে আমি কি বলছো বুঝতে পারছি না, ভালো করে বলো। আসলে আমার খুব জোরে পেয়েছে, তাই চটপট করতে করতে ওখানে চলে গেছিলাম। তা আমায় ডাক দিবা না? তুমিও না কি যে করো। আচ্ছা দাঁড়াও, আমি তোমার হাত পা খুলে দিচ্ছি। এরপর উনি আমার হাত পায়ের বাঁধন খুলে দিলেন। আমি চেয়ার থেকে উঠে বসলাম। কি আরাম, এখন শান্তিতে পালাতে পারবো। আসতেই বললাম। কি বললা তুমি? না মানে বলছি বাথরুমটা কোন দিকে? আসো আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি। কথাটা বলেই আমার হাত ধরে রুমের বাইরে নিয়ে আসলো। এরপর একটা সুন্দর সাজানো রুমে আমায় নিয়ে আসলো। আমায় এখানে কেন এনেছেন? যাও, ওইদিকে বাথরুম আছে। আঙ্গুল ইশারা করে দেখিয়ে বলল। আর কথা না বলে চুপচাপ মিমাপুর দেখানো বাথরুমে ঢুকে পড়লাম। বাথরুমে ঢুকে চিন্তা করছি এখন কি করা যায়। এখন যদি না পালাই তাহলে বের হলেই মিমাপু আবার আমায় বেঁধে রাখবে। তখন পালাবো কি করে? দেখি এখান থেকে পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কিনা। ওই তো পেয়ে গেছি। বাথরুমের ছোট্ট একটা জানালা। হ্যাঁ, এটা দিয়েই পালাতে হবে, তাহলে আর পালানো যাবে না। কিন্তু জানালাটা ভাঙবো কি করে? জানালার কাছে গিয়ে হাত দিয়ে টেনে দেখি জানালাটা একটু জোরে টান দিলেই খুলে যাবে। দেখি কিছু করা যায় কিনা। এরপর শরীরের সব শক্তি দিয়ে জানালাটা খোলার চেষ্টা করতে লাগলাম। এক সময় জানালাটা খুলেই গেল। খুলে গেছে তাহলে। হ্যাঁ। এরপর কোন রকমের জানালার রাস্তা দিয়ে বাইরে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি চারপাশে একদম মানুষ শূন্য। একটা পশু পাখিও দেখছি না কোথাও। না, এইখানে বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না, না হলে যে কেউ আমায় দেখে ফেলবে। হাঁটতে থাকি, দেখি কোনো রাস্তা পাওয়া যায় কিনা। আর দাঁড়িয়ে না দেখে হাঁটা শুরু করলাম। জানি না ওরা আমায় কোথায় নিয়ে এসেছিল। এই জায়গাটাও চিনতে পারছি না। কাছে একটা মোবাইলও নেই, থাকলে কাউকে ফোন করা যেত। প্রায় কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ একটা রাস্তা চোখে পড়লো। আরে ওই তো রাস্তা। আর রাস্তা দিয়ে একটা গাড়িও আসছে এদিকে। দেখি গাড়িটা আটকে একটু সাহায্য করে কিনা। এরপর দৌড়ে রাস্তার পাশে এসে গাড়িটাকে ডেকে দাঁড় করালাম। প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করবেন। আমি এই জায়গায় নতুন, এই জায়গায় ভুলে এসে পড়েছি, আর এইখান থেকে বের হওয়ার কোনো রাস্তাও খুঁজে পাচ্ছি না। গাড়ির কাছে গিয়ে বললাম কথাটা। একটু পর গাড়ি থেকে একটা মধ্যবয়স্ক লোক বের হয়ে আসলো। লোকটাকে দেখে অনেক ধনী মনে হচ্ছে। আমার দিকে ভালো করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। মামুন একটু অপেক্ষা কর, আব্বু এক্ষুনি আসছি। ওপাশ থেকে কি বলছে শুনতে পাচ্ছি না। মামুন তুমি চিন্তা করো না, আমি ওকে তোমার কাছে নিয়ে আসছি। এখনো কিছু শুনতে পেলাম না। আচ্ছা এখন ফোনটা রাখ, আব্বু আসছি বলেই ফোনটা কেটে দিলেন। হ্যাঁ বাবা, তুমি কি যেন বলছিলে? আসলে আমি এখানে ভুলে চলে এসেছি, আর এখানে রাস্তাও ঠিক মতো চিনি না। আপনি যদি আমায় এই জায়গায় নিয়ে যেতেন তাহলে আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকতাম। প্লিজ। ও এই ব্যাপার। আচ্ছা তুমি গাড়িতে ওঠো, আমি তোমায় ওইখানে নিয়ে যাচ্ছি। সত্যি আঙ্কেল? সত্যি। এখন তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো গিয়ে। এরপর আর কথা না পেরে গাড়িতে গিয়ে উঠে পড়লাম। আমার পাশে লোকটা এসে বসে পড়লো। এরপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। প্রায় কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বাড়ির সামনে। এরপর লোকটা আমায় গাড়ি থেকে নামতে পড়ে নিজেও নেমে পড়লো। আমি ওনার সাথে সাথে নেমে পড়ে চারপাশে তাকাতে লাগলাম। আমি কোথায় এলাম? এটা কার বাড়ি? ভেতরে চলো বাবা। আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? এটা কার বাড়ি? এটা আমারই বাড়ি, আর ভেতরে গেলে বুঝতে পারবে তোমায় কেন এখানে আনা হয়েছে। না, আমি ভিতরে যেতে পারবো না। আপনি আমায় আমার বাসায় দিয়ে আসেন। আমি তো বলেছি তোমায় ওইখানে নিয়ে যাব। এর আগে আমার সাথে ভেতরে চলো, নাহলে কিন্তু নিয়ে যাব না। না না চলুন, আমি আপনার সাথে যাব। বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। এরপর ওনার পিছনে পিছনে বাড়ির ভিতরে চলে আসলাম। বাড়িটা দেখে একটু চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না এটা কোন জায়গা। চারপাশে তাকিয়ে ভাবছিলাম কথাগুলো। ঠিক তখনই ওপর থেকে কিছু ভাঙার আওয়াজ পেলাম। আঙ্কেল, এটা কিসের আওয়াজ? দাঁড়াও, একটু পরেই বুঝতে পারবে। কথাটা বলে উনি মামনি মামনি বলেই কাকে যেন ডাকতে লাগলেন। কিছুক্ষণ পর উপর থেকে কারোর নিচে আসার আওয়াজ শুনতে পেলাম। আমিও অনেক আগ্রহ নিয়ে উপরের দিকে তাকিয়ে রইলাম, দেখি কে আসে। কিছুক্ষণ পর উপর থেকে একটা মেয়েকে নিচে আসতে দেখলাম, কিন্তু মেয়েটা থেকে দেখার পর আমার বুকে কেঁপে উঠলো। আমি কাকে দেখছি? এইখানে কেন? আরে আরে এ তো মিমাপু। ওনার চুলগুলো এলোমেলো আর চোখগুলো একেবারে লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছেন। সব মিলনকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে, এমন চেহারা বানিয়েছেন।
এই কিছু সময়। আঙ্কেল, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আর উনি এখানে কি করছেন? ওকে তো তুমি চিনতে পারছো নিশ্চয়ই। ওর নাম মিম, আমার একমাত্র আদরের মেয়ে। আশা করি তোমাকে আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। ও আল্লাহ, এখন বিপদে ফেললাম আমায় আল্লাহ। যার ভয় এখান থেকে পালালাম, শেষে কিনা তার কাছে এসে পড়লাম। না জানি এখন আমার কি অবস্থা করে এই মেয়ে। হায় আল্লাহ, বাঁচাও। আর আমায় যখন এখানে আনা হয়েছিল তখন আমায় অজ্ঞান করে আনা হয়েছিল, তাই ঠিক মতো বাড়িটা দেখতে পারিনি। শুধু একটা রুমে বন্দি করে রেখেছিল 2 দিন, তাই এই জায়গাটার নামও ঠিক জানি না। ঠাস ঠাস কুত্তার বাচ্চা, তোর খুব পালানোর শখ তাই না? আজ তোর এই শখ আমি মিটাবো, দাঁড়া। আমাকে দেখে এসে 2টা চর মেরে কথাগুলো বলল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মামনি শান্ত হও, ওকে এইভাবে মেরে সব ঠিক করতে পারবে না। ওর সাহস হয় কি করে এখান থেকে পালানোর? আমি ওকে আজ শেষ করে ফেলবো। বলেই আমার কাছে এসে আমার গলা চেপে ধরল। নিজের সব শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মিমাপুর সাথে পেরে উঠতে পারছি না। এদিকে মিমাপুর বাবাও মিমাপুকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। প্রায় কিছুক্ষণ পর মিমাপুর বাবা মিমাপুকে আমার থেকে ছাড়িয়ে একটু দূরে নিয়ে চলে গেলেন। মামনি প্লিজ শান্ত হও, এইভাবে ওকে মেরো না, মেরে কোনো লাভ হবে না। এর চেয়ে ভালো ওকে তোমার রুমে নিয়ে যাও, ভালো করে বোঝাও, দেখবে ও এমনিতেই বুঝে যাবে। কি করব বলো? ওকে যে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু ও কিছুতেই আমায় বুঝতে চায় না। ওনার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল কথাটা। ভালো করে বুঝাও, দেখবে একসময় ঠিকই বুঝতে পারবে। ওকে কিভাবে বোঝাতে হবে আমার ভালো করে জানা আছে। এই চল আমার সাথে। আমার হাত ধরে বলল, না আমি যাবো না আঙ্কেল, প্লিজ আমাকে বাঁচান প্লিজ। তুই না গেলে তোর ঘাট যাবে, চল বলছি। বলেই হাত ধরে টানতে টানতে আমার উপরে নিয়ে আসলেন। উপরে এসে আমায় নিয়ে একটা রুমের ভিতর ঢুকে পড়লো, আর ভিতর থেকে রুমের দরজাটা লাগিয়ে দিল। আল্লাহ বাঁচাও, এখন নিশ্চয়ই আমার কপালে দুঃখ আছে। কি ভেবেছিলি তুই আমার থেকে পালিয়ে বেঁচে যাবি আর আমি তোকে খুঁজে পাবো না, তাই না? না মানে আসলে। চুপ, একদম চুপ, কোনো কথা নয়। বল এখন তুই পালিয়েছিলি কেন? আগে বলেন, আমায় এখানে কেন আটকে রেখেছেন? আপনাকে আমি ভালোবাসি না, তারপরেও কেন আমার উপর জোর খাটাচ্ছেন? কারণ তোকে আমি ভালোবাসি, আর তুই আমাকে ভালোবাসিস আর নাই বাসিস এটা তোর ইচ্ছা, কিন্তু আমি তোর উপরে জোর খাটিয়েই ভালোবাসা আদায় করব। আবার মুখের কাছে মুখে নেই বললেন কথাগুলো, আর কতবার বলবো ভালোবাসা জোর করে হয় না? তারপরেও কেন বেহায়ার মতো আমার পেছনে পড়ে আছেন? আপনার বাবার তো অনেক টাকা পয়সা আছে, আপনি চাইলে আমার চেয়ে আরো ভালো ছেলে পাবেন। আমার কাউকে চাই না, শুধু তোকেই চাই। আর কি যেন বললি, আমি বেহায়ার মতো তোর পেছনে পড়ে আছি? ঠিকই বলেছিস, তোকে ভালোবেসে আমি বেহায়া হয়ে পড়েছি। আপনি শুধু বেহায়া নয়, সাথে পাগলও হয়ে গেছেন, তাই সময় থাকতে ডক্টর দেখান। আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে, আর তুমি থাকতে ডক্টর লাগবে কেন? তুমি কি ডক্টরের চেয়ে কম নাকি? প্লিজ আপু প্লিজ, এসব পাগলামি বন্ধ করেন আর আমায় এখান থেকে যেতে দিন। কথাটা শোনার সাথে সাথে আমার মুখ চেপে ধরল আর বলল, ওই একদম আপু বলবি না, বউ বলে ডাকবি, বউ। লাগছে তো, ছাড়ুন ছাড়ুন আমায়। মুখ চেপে ধরা ঠিক মতো কথা বলতে পারছি না। এবার বল মিম, তুমি আমার বউ। আমাদের বিয়ে হলো কবে যে আপনাকে বউ বলে ডাকবো? হয়নি, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন যেটা বলতে বলেছি সেটা বল। অসম্ভব, আমি বলবো না, যা করার করেন। কি তুই বলবি না? না। তাহলে দেখ এখন আমি কি করি। কথাটা বলে উনি ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলেন। আপনি আমার দিকে এইভাবে আসছেন কেন? চুপ করে শুধু আমার দিকে হেঁটে আসছে। দেখেন আবার কাছে আসবেন না। আসলে আর কিছু বলতে পারলাম না। তার আগেই মিম আপু আমার ঠোঁটগুলো ওনার ঠোঁট দিয়ে বন্ধ করে ফেললেন। আমার ঠোঁটে কিস করেই যাচ্ছেন, ছাড়ার কোনো নামই নিচ্ছেন না। প্রায় 5 মিনিট পর উনি নিচ থেকে আবার ছেড়ে দিলেন। দুজনেই শুধু হাঁপাচ্ছি। লজ্জায় মিম বাবুর দিকে তাকাতেও পাচ্ছি না। আপনার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই নাকি? হ্যাঁ, এইভাবে কেউ কেউ কিস করে? আর একটু হলে তো দম বন্ধ হয়ে যেত। কেউ না করলেও আমি করি কেন? তোমার ভালো লাগেনি বুঝি? আচ্ছা আসো আবার দেই, এবার ভালো করেই দিব। না, আমার এসব ভালো লাগে না, আর আপনি এসব আর করবেনও না।
কি আর কমু ভাই, মায়ের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আচ্ছা করব না, তবে আজ রাতে একটু করব, কারণ তোমার পালানোর শাস্তি এখনো রয়ে গেছে। নিচে তো আমায় কয়েকটা চর মেরেছিলেন, এতে কি আমার শাস্তি শেষ হয়নি? কিছুটা হয়েছে, কিন্তু এখনো পুরোটা হয়নি, তাই রাতে এর পুরো শোধ নিব। কিচ্ছু বললাম না, কারণ যত যাই বলি না কেন উনি বুঝবেন না। আচ্ছা তুমি বিছানায় বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সারাদিন ধরে তো কিছুই খাওনি। আর হ্যাঁ, একদম পালানোর চেষ্টা করবে না, না হলে এর ফল খুব খারাপ হবে। কথাগুলো বলে মিমাপু বাইরে চলে গেলেন। আমিও আর দাঁড়িয়ে না থেকে বিছানায় বসে পড়লাম। জানি এখন আর পালাতে পারবো না, আর পালাতে গিয়ে যদি মিমাপুর কাছে আবার ধরা পড়ে যাই তাহলে নিশ্চয়ই অবস্থা খারাপ করে দেবেন। রুমে একা একা বসে আছি, এমন সময় মিমাপু হাতে খাবার প্লেট নিয়ে হাজির। প্লেটটা নিয়ে সোজা আমার পাশে এসে বসে পড়লেন। এই নাও, হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমার হাত দিয়ে আমি খেতে পারবো, কাউকে খাইয়ে দিতে হবে না। কথা কম বলে যা বলছি তাই করো, না হলে শাস্তিটা বেড়ে যেতে পারে। ধুর, ভালো লাগে না কিছু। তারপর এক প্রকার বাধ্য হয়ে হা করতে হলো। মিমাপু আমার মুখে খাবার তুলে দিচ্ছেন আর আমি খাচ্ছি। প্লেটের খাবার প্রায় অর্ধেক খাওয়া হলে মিমাপু প্লেটটা আমার হাতে দিয়ে দিলেন। আগেই তো বললাম আমি নিজেতে খেতে পারবো, তাহলে অর্ধেক খাইয়ে রেখে দিলেন কেন? বাকি খাবারগুলো আমি খাবো তাই। তো খান, প্লেটটা আমার হাতে দিচ্ছেন কেন? কারণ এখন তুমি আমায় তোমার হাতে খাইয়ে দেবে। সরি, আমি পারবো না, আপনি ইচ্ছে হলে নিজেতে খান। কি বললা? আবার বলো। বললাম তো পারবো না। আমি জানতাম তুমি এটা বলবে, তাই এর ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলাম। কথাটা বলে পিছারার নিচ থেকে একটা চাকু বের করলেন। এ কি, আপনি চাকু কই পেলেন? সেটা তোমার না জানলেও চলবে। এখন বলো, একটু আগে কি যেন বলেছিলে? কি বললাম? তুমি না বললে আমায় খাইয়ে দিবে না? চাকুটা আমার কাছে এনে বলল, না 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 না, আমি এটা কখন বললাম? আমি খাইয়ে দেব বলেছি তো। এই তো লাইনে এসেছো, এখন চুপচাপ খাইয়ে দাও তো, অনেক খিদা লেগেছে। এবার বাধ্য হয়ে মিমাপুকে খাইয়ে দিতেই হলো। মিমাপুকে খাইয়ে দিচ্ছে আর উনি ছোট বাচ্চাদের মতো খেয়ে যাচ্ছেন। চাকুটা এখনো হাতে নিয়ে বসে আছেন। খাবার মুখ দিতে একটু দেরি হলেই মিমাপু চাকুটা নিয়ে ভয় দেখান। সব মিলিয়ে একটা প্যারার মধ্যে আছি। মিমাপুর খাওয়া শেষ হলে প্লেটটা নিয়ে বাইরে চলে গেলেন। আমি আর কি করব, রুমে একা একা বসে রইলাম। অনেকক্ষণ ধরে একা বসে থাকতে থাকতে শরীরটা অনেক ক্লান্ত লাগতে শুরু করলো। পাশে যখন বিছানা আছে তাহলে একটু শুয়ে পড়ি, ভালো লাগবে তাহলে। যেই ভাবা সেই কাজ, বিছানায় পরে দিলাম ঘুম। ঘুম ভাঙলো কারো নরম হাতের ছোঁয়ায়। চোখ মেলে তাকিয়ে দেখি মিমাপু আমার মাথার কাছে বসে মাথায় হাত বলিয়ে দিচ্ছেন। আমার দিকে উনি এক নজরে তাকিয়ে আছেন, যা দেখে আমি একটু লজ্জাই পেলাম। লজ্জায় শোয়া থেকে উঠে বসলাম। কি হলো, উঠে পড়লে কেন? তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না, শরীরটা একটু ক্লান্ত লাগছিল তাই শুয়ে পড়েছিলাম। এখন ভালো লাগছে, আর ঘুমাবো না। আপনি কখন আসলেন? একটু আগে আসলাম, এসে দেখি তুমি শুয়ে আছো, তাই আর ডাক দিলাম না। ও, তো এখন কয়টা বাজে? 7টা বেজে গেছে। আচ্ছা, আমার একটা আবদার পূরণ করবেন? কি বলো? বলছি কি, অনেকদিন ধরে তো বাসায় কারোর সাথে যোগাযোগ হয়নি, যদি একটু বাসায় ফোন করতে দিতেন। এত যোগাযোগ করা লাগবে না, যেভাবে আছো সেভাবেই থাকো। আচ্ছা জানি, আর কথা বাড়িয়ে কোনো লাভ হবে না, তাই আর কিচ্ছু বললাম না। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। এদিকে মিমাপু কোথায় জানি চলে গেলেন। একটু পর আবার রুমে আসলেন হাতে একটা খাবার প্লেট নিয়ে। প্লেটটা নিয়ে আমার কাছে এসে বসে পড়লেন। আর কি বলবো, দুপুরের মতোই আমাকে উনি খাইয়ে দিলেন, আর ওনাকেও আমার খাইয়ে দিতে হলো চাকুর ভয়ে। খাওয়া শেষ হলো, প্লেটটা নিয়ে উনি আবার বাইরে চলে গেলেন। একা একা রুমে বসে আছি, তখন আবার মিমাপু রুমে আসলেন। আমি ঘুমাবো কোথায়? কেন, এই রুমে। আর আপনি? তোমার সাথে। কি অসম্ভব, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। কি বললা, পারবা না তাই না? দেখেন, সবসময় ভয় দেখাবেন না, আর আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি, সো দুজনে এক বিছানায় ঘুমানোর প্রশ্নই আসে না। চুপ, আর একটা কথাও নয়, আমি যা বলেছি তাই হবে। আমরা এই বিছানাতেই ঘুমাবো। আচ্ছা, কিন্তু আমাদের মধ্যে কোলবালিশ থাকতে হবে, নাহলে আমি ঘুমাবো না। জানি না করলেও শুনবে না, তাই এটাই বললাম, দেখি কি বলে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হলো। তার আগে তোমার শাস্তিটা তো দিয়ে দেই। মানে কিসের শাস্তি? আমি আবার কি করলাম? ওই যে পালানোর শাস্তি, সেটা তো এখনো রয়ে গেছে। এই মেয়ে দেখছি শাস্তি শাস্তি করে মাথায় খেয়ে নেবে। এখন কি করব? বিড়বিড় করে কি বলছো? না 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 না, কিছু না। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। তার আগে শাস্তিটা তো দিয়ে দেই। কি শাস্তি? চোখ বন্ধ করো, আমি শাস্তি দিয়ে দেব। শাস্তি দিতে হলে আবার চোখ বন্ধ করা লাগে নাকি? যা বলছি তাই করো, এত কথা বলো কেন? আচ্ছা এই নেন বললাম। আমি চোখ বন্ধ করে বললাম। এদিকে আমি অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আছি, কিন্তু মিমাপুর কোনো সাড়াই পাচ্ছি না। একটু পর হঠাৎ আমার মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়তে শুরু করলো। কি হচ্ছে বোঝার জন্য চোখ খুলতে দেখি মিমাপু ধীরে ধীরে ওনার মুখ আমার মুখের দিকে নিয়ে আসছেন। আমি কিছু বলতে যাবো তার আগেই মিমাপু ওনার ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলেন। পরে কি হলো বুঝতেই তো পারছেন, নিজেকে ওনা থেকে ছাড়াতেই পারছি না। অবশেষে 5 মিনিট পর উনি নিজ থেকে আমার ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে দুজনেই একসাথে হাঁপাচ্ছি। বাবারে বাবা, এটা মেয়ে নাকি কোনো রোবট? আর একটু হলে নিশ্চয়ই আমায় আর খুঁজে পেতেন না, যেভাবে চেপে ধরেছিল। কি হলো, এত কি ভাবছো? একটাই পেট ভরেনি বুঝি? কি বলছেন এসব? লজ্জা শরম বলতে কিছু নেই নাকি আপনার? হ্যাঁ, একটা ছোট নিষ্পাপ বাচ্চাকে যে কোনো সময় কিস করে বসেন। হ্যাঁ, ওলে নিষ্পাপ বাচ্চালে, কাল বিয়ে করলে মাসখানেক পরে বাচ্চার বাপ হবে, আর নিজেকে নিষ্পাপ বাচ্চা বলো? আমার এখনো বিয়েই বয়স হয়নি, সো আমি তো বাচ্চাই। আর বেশি দিন বাচ্চা থাকতে হবে না, বিয়েটা হলেই বড় হয়ে যাবে। মানে কার বিয়ে? কারো নয়, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো যাও। আর কথা না বাড়িয়ে চুপচাপ বিছানায় গিয়ে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। এর আগে মাঝখানে একটা কোল বালিশ রেখে দিলাম। বিছানায় শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকালবেলা ঘুম ভাঙলো, বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি মিমাবু আমার জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে আছেন। এটা দেখে সাথে সাথে আমি লাফ মেরে বিছানা থেকে উঠে বসলাম। আমি ওটাতে মিমাপুরও ঘুম ভেঙে গেল। কি হলো, এভাবে উঠে পড়লা কেন? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম তোমায় নিয়ে। আরে রাখেন আপনার স্বপ্ন, আগে বলেন আপনি আমার বুকের উপর শুয়েছিলেন কেন? এই ব্যাপার, আসলে বালিশে ঘুমাতে ভালো লাগছিল না, তাই তোমার বুকের উপর শুয়েছিলাম। তাই বলে আপনি আমার বুকের উপর শোবেন? গতকাল রাতে না বিছানা মাঝখানে কোল বালিশ রেখেছিলাম, সেটা কই? আমাদের মাঝে ডিস্টার্ব করছিল, তাই ফেলে দিয়েছি। কি আর বলবো ভাই বলেন, এই মেয়েটা দেখছি কিছুই বোঝে না, শুধু মনে মনে ওনাকে ইচ্ছে মতো গলে দিচ্ছি, কারণ সরাসরি বললে তো আমার অবস্থা খারাপ করে দেবে। আচ্ছা এখন উঠেই যখন পড়েছো, তাহলে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। কথাটা বলে উনি উঠে চলে গেলেন। আমি আর কি করব, ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মিমাবু নাস্তা নিয়ে বিছানায় বসে আছেন। এরপর দুজন একসাথে বসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ হলে মিমাবু প্লেট নিয়ে বাইরে চলে গেলেন। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ দুপুরবেলা খাবার খেয়ে রুমে বসে আছি, তখনই বিছার বালিশে নিচে চোখ পড়তে দেখলাম একটা ফোন। এটা আবার কার ফোন দেখি তো একটু। বালিশের নিচ থেকে বের করে দেখি এটা মিমাবুর ফোন। আরে ফোনে দেখছি কোনো লক নেই, মানে আনলক করা। এই তো পেয়েছি, দেখি এটা দিয়ে কাউকে ফোন করা যায় কিনা। এরপর ফোনের শুভ নম্বর তুলে দিলাম কল। অনেকক্ষণ ধরে রিং হচ্ছে কিন্তু ফোন ধরছেই না। প্রথমবার কেটে গেল, এরপর আবার দিলাম। 2বার রিং হতেই ওপাশ থেকে কে যেন কল রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে? শুভ, আমি তামিম বলছি। কি তামিম বন্ধু, কোথায় তুই? কেমন আছিস? আর কোন অবস্থায় আছিস? ওপাশ থেকে শুভ বললো কথাগুলো। ভাই আমি ভালো না, আমাকে আর কিছু বলতে যাবো তার আগেই কে যেন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। দেখার জন্য সামনে দেখাতে দেখি মিমাবু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। ও আল্লাহ, খাইছে আমারে, আমি শেষ। ফোনটা কে নিল দেখার জন্য সামনে দেখাতে দেখি মিমাপু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। ও আল্লাহ, খাইছে আমারে, আমি শেষ। তোকে যে ওই দিন এত না মানে কারোর সাথে না, ভয় ভয় বললাম। শাস্তি দিলাম, সেটাই তোর পেট ভরেনি নাকি আরো লাগবে? বললাম তো কারোর সাথে না।
কেঁদে দিলাম, কারণ জ্বর খুব জোরেই লেগেছে। ও তাই? আর তুমি আমায় এই পালিয়ে যাবা আর আমি বুঝতেই পারবো না, তাই না? আমি না, আর মারবেন না প্লিজ, আমি বলছি। আমার এক বন্ধুর সাথে কথা বলেছি, আমার কাছ থেকে পালানোর জন্য নানান এমনি প্ল্যান করছিস, কিন্তু সেটা আর হবে না। তার আমার আর এখানে ভালো লাগছে না, তাই ওকে ফোন করেছিলাম যাতে আমার এখান থেকে নিয়ে যায়। আমি তোকে নিজের করে নিব। আরে তোমার ঠোঁটের এই অবস্থা কেন? বিড়বিড় করে কি বলছো? সরি, আসলে তখন তুমি নড়াচড়া করছিল তো। আমাকে মাফ করে দেন প্লিজ, আমি আর কখনো এমন করব না। এর মাথায় একটু কামড় মেরে দিয়েছিলাম, বললাম তো সরি। আচ্ছা তুমি একটু। কথাটা বলে মিমাপুর রুম থেকে চলে গেলেন। জানি আজ কপালে বড় কোনো দুঃখ আছে। থুর, কেন যে ওকে ফোন করতে গেলাম, এখন নিজেই খাবো। এদিকে প্রায় কিছুক্ষণ পর মিমাপুর রুমে আসলেন। এক হাতে একটা দড়ি আর অন্য হাতে একটা ব্লেড নিয়ে আমার কাছে এসে দাঁড়ালেন। এইসব কেন এনেছেন কিছুই বুঝতেছি না। এদিকে উনি ব্লেডটা টেবিলে রেখে আমার ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলেন। বিছানায় ফেলে দিয়ে দড়ি দিয়ে আমার হাত বাঁধতে শুরু করলেন। আপু, এইসব কি করছেন? আবার হাত বাঁধছেন কেন? আমি এক্ষুনি আসছি, দেখি কোথায় কেটেছে, দেখাও তো। প্লিজ আমার কিচ্ছু করবেন না, আমায় ছেড়ে দেন প্লিজ। হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম। সাথে সাথে ব্লেডটা টেবিল থেকে এনে আমার গলায় চেপে ধরলেন। ওই বাড়তি কথা বলিস কেন? দেখাতে বলছি দেখা, না হলে আবার আগের মতো কামড় দিব। হয়ে গেছে, এখন ব্যথা কমে? ভয়ে আর কিচ্ছু বললাম না, কারণ যে ডেঞ্জারাস মেয়ে বলা যায় না কখন কি করে বসে। এদিকে মিমাপু দড়ি দিয়ে আমার দু হাত বিছানার সাথে বেঁধে দিলেন। এত শক্ত করে বেঁধেছেন যে আমি একটু নড়তে পারছি না। আচ্ছা তুমি থাকো, আমি বক্সটা রেখে আসি। এই না মানে আমি তো। এই নাও, এগুলো তোমার জন্য। কেউ বলেনি, আমি নিচ থেকে এনেছি, এখন চুপচাপ এগুলো নাও। ওই তোকে ভালো করে বলছি বলে লাই পাচ্ছিস। কি বলতে হবে আমি বলেন, আমি বলবো। তাই না? চুপচাপ এগুলো নে, না হলে এটা আবার কেমন কথা? না, আমি এটা বলতে পারবো না। এর লাশ বানিয়ে দিব। ওই কি বললি, আবার বল। এই তো দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে ভালোবাসি না, আর আপনার জন্য আমার মনে কোনো ফিলিংসও নেই। তার উপর আপনি আমার থেকে 2 বছরের বড়। আমাদের ভালোবাসা কেউ কখনো মেনে নেবে না, আর বিয়ে তো দূরের কথা। তো ভালো ছেলে, এই নাও। শোন, আজকে আমরা দুজন বিয়ে করব। বললাম বলবো না। আপনি কি করবেন করেন। আর এই কয়দিন ধরে আমার খুব ভয় করছে। কথাটা বলে ব্লেড দিয়ে আমার হাতে হালকা একটা টান দিলেন। ব্যথায় জোরে একটা চিৎকার মেরে উঠলাম। ছোটবেলা থেকে আমি ব্লেড ভীষণ ভয় পাই, এমনকি ব্লেড দিয়ে হালকা কেটে খেলেও আমার অনেক কষ্ট হয়। মনে হয় কোনো একদিন তোমায় হারিয়ে ফেলতে পারি। আমি বলবো না, কখনো না। আমি শুধু মেয়েদের ঘৃণা করি, শুধু ঘৃণা করি। কেঁদে কেঁদে বললাম। তাই আমি আব্বুকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা করে। কথাটা বলে উনি একটা কাপড়ের টুকরো আমার মুখে গুঁজে দিলেন। এরপর ব্লেড দিয়ে হাতে কয়েকটা টান মেরে দিলেন। মুখে কাপড় ঢুকিয়ে দেওয়ার চিৎকার করতে পারছি না, শুধু চোখের পানি ছাড়ছি। কিছুক্ষণ পর উনি আবার আমার মুখের কাপড়ের টুকরোটা বের করে ফেলেন। আমায় বলতে লাগলেন, করে ফেলেছি, বিয়ে তো তোকে করতেই হবে, হোক সেটা জোর করেই। আমি মেয়েদের ঘৃণা করি। কথাটা শোনার সাথে সাথে উনি আবার আমার হাতে ব্লেড দিয়ে কয়েকটা টন মেরে দিলেন। আর সহ্য করতে পারলাম না, একটা চিৎকার দিয়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম সেখানে। এইদিকে মেয়ের রুম থেকে চিৎকারের শব্দ শুনে মালিক চৌধুরী দৌড়ে উপরে আসলেন। উপরে এসে মেয়ের রুমে ঢুকেই তামিমের এমন অবস্থা দেখে দৌড়ে মেয়েকে গিয়ে আটকালেন। মামুনি, এটা কি করছো তুমি? ওই অবস্থা কে করেছে? এতদিন ধরে এখানে জোর করে আটকে রেখেছি। ওকে তো তুমি ভালোবাসো, তাহলে ওর এমন অবস্থা করলে কেন? এরপর বাবাকে সব ঘটনা খুলে বলল মিম। এই বিয়েটাও জোর করেই করব। কিছুই করিসনি, আমি তোকে ভালোবাসি তাই এমন কর। কেঁদে কেঁদে বলল কথাগুলো। মামুনি, এইভাবে জোর করে কারোর ভালোবাসা আদায় করা যায় না। তুমি সবসময় ওর সাথে ভালো ব্যবহার করো, দেখবে ও একসময় এমনিতেই তোমায় ভালোবাসতে শুরু করেছে। শুধু তোমায় পেলেই হবে।
ওই কই যাও কেন? আচ্ছা আমি ডাক্তার ডাকছি, তুমি ওর কাছে থাকো। কথাটা বলেই মালিক চৌধুরী রুম থেকে বের হয়ে আসলেন। আপনারা হয়তো ভাবছেন মিমের বাবা মিমের এমন কাজে কেন ওকে উৎসাহ দিচ্ছেন, তাই না? আপনারা তো জানেনই মিম ওনার একমাত্র আদরের মেয়ে। ছোটবেলা থেকে মাকে হারিয়ে মেয়েটা মাহারা হয়ে গেছে, তাই ছোট থেকে আজ পর্যন্ত মেয়ের কোনো চাওয়াই বাকি রাখেননি। তাই মিম যখন তার বাবাকে তামিমের কথা বলে তখন তিনি মেয়েকে আরো সাপোর্ট দেন। তা যা ইচ্ছা তাই করতে বলেছিলেন মিমকে। এদিকে মিমের বাবা ফোন করার 10 মিনিট পরেই ওনার একটা পরিচিত ডাক্তার এসে হাজির হলেন। তারপর উনি ডাক্তারকে সাথে নিয়ে মেয়ের রুমে চলে আসলেন। ডাক্তার এসে তামিমের এই অবস্থা দেখে তো অবাক। ও মাই গড, ছেলেটার হাত এমন অবস্থা কে করলো? এসব আপনাকে আমি পরে বুঝিয়ে বলবো, এখন আপনি ওর হাতের রক্ত পড়াটা বন্ধ করুন প্লিজ। এরপর উনি এসে তামিমের হাতের রক্ত পরিষ্কার করে হাত ব্যান্ডেজ করে দিলেন। হাত ব্যান্ডেজ করে কিছু ওষুধ লিখে দিয়ে ডাক্তার চলে গেলেন। ডাক্তার চলে যাওয়ার পর মিমের বাবা মিমকে ভালো করে বুঝালেন যাতে এই ধরনের কাজ আর কখনো না করে। এরপর মিমের বাবাও রুম থেকে চলে গেলেন, শুধু মিম তামিমের পাশে বসে রইল। এদিকে আমার জ্ঞান ফিরলে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখি মিমাপু আমার বুকের উপর শুয়ে আছেন। এটা দেখে আমি একটু নড়ে চড়ে উঠলাম। আমার নড়াচড়াতে মিমাপু উঠে পড়লেন আর দেখলেন আমার জ্ঞান ফিরেছে। একটু তাড়াতাড়ি আসবে কিন্তু। আমি নিশ্চয়। অনেক কষ্ট হয়েছে নামতে, তাই না? কি হলো, পানি লাগবে নাকি? কেন? চুপ, একটা কথা বলবি না আর। তোর অনেক সাহস বেড়ে গেছে না? আমার চোখ ফাঁকি দিয়ে আমার এখন ভালো লাগছে না, প্লিজ আমায় একটু একা থাকতে দেন। ফাঁকি দিয়ে পালিয়ে যাবি আর আমি টেরই পাবো না, তাই না? আপনি তো কোনো ভুল কাজ করেননি, সে আপনাকে মাফ করবো। ভেতরে চল একবার, শুধু বিয়েটা হোক তারপর বুঝাবো মজা। আন্টি, আমি আপনার ছেলেকে ভালোবাসি আর ওকে আমার মনের কথা আমি নিশ্চয় কথাও জানাই, কিন্তু ও আমায় ফিরিয়ে দেয়, একটুও ভালোবাসে না। তাই এখানে ওকে ধরে নিয়ে এসেছিলাম। আচ্ছা দিলাম মাফ করে, এখন আমায় একটু একা থাকতে দেন প্লিজ। আমি জানি এটা না বলে ছাড়বে না। আমি আপনার ছেলেকে সত্যিই ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। গালে কিস করে বলতো, এটা কি হলো? না, আমি ওকে বিয়ে করতে চাই। তামিম শুধু আমার ওকে। কথাটা বলে উনি চলে গেলেন, আমায় আর কিছুই বলতে দিলেন না। হাতে এখন একটু ব্যথা করছে, করবে নাই বা কেন, যেভাবে ব্লেড দিয়ে টান দিয়েছে। জানি না আর কতদিন এখানে থাকতে হবে, কিন্তু এটা জানি এখানে যতদিন থাকবো ততদিন কষ্টেই থাকতে হবে। বিছানায় শুয়ে শুয়ে এইরকম নানান কথাই ভাবছিলাম, তখনই মিমাপু হাতে একটা খাবার প্লেট নিয়ে হাজির হলেন। রুমে ঢুকেই আমার পাশে এসে বসে পড়লেন, এরপর আমার শোয়া থেকে টেনে ওঠালেন। অন্য কারো হাতে দিব না। কোনো কথা না বলে খাবারগুলো মুখে ঢুকিয়ে নিলাম। হাত ভালো থাকতে নিজে হাতে খেতে পারিনি, আর আজ তো হাতের একদম ব্যান্ডেজ করা, বাজে অবস্থা, খাবো কি করে? অর্ধেক খাওয়া শেষ হলে প্রতিদিন যেমন মিমাপু বাকিটুকু খান, আজও তার উল্টোটা হলো না। বাকিটুকু উনি খেতে লাগলেন। কিছু বললেও শুনবে না, তাই আমি আর কিচ্ছু বললাম না। ওনার খাওয়া শেষ হলে আমায় কিছু ওষুধ খাইয়ে দিয়ে প্লেটটা নিয়ে রুম থেকে চলে গেলেন। অনেকক্ষণ ধরে একা একা বসে আছি, কিন্তু মিমাপু আসছেন না, আর ভালো লাগছিল না, তাই চোখটা বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম। চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালিটি। এইদিকে তামিমের ফ্যামিলির কি খবর চলুন একটু জেনে আসি। তামিম কিডন্যাপ হওয়ার পর থেকেই ওর বাবা মা ওর সব বন্ধুদের ফোন করে জিজ্ঞাসাবাদ করেন ওনার ছেলে তাদের কারোর সাথে আছে কিনা, কিন্তু তারা সবাই ওর ব্যাপারে কিছুই বলতে পারেনি ওর মা বাবাকে। অবশেষে তামিমের বাবা আর কোনো পথ না দেখে পুলিশের কাছে গিয়ে ওনার ছেলের কিডন্যাপ হওয়ার ফাইল লেখান। এই কয়েকদিনে পুলিশেরা তামিমকে শহরের সব জায়গায় খুঁজে দেখেছে, কিন্তু কোথাও পায়নি। পাবে কি করে? মিম তামিমকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে দূর দূরান্ত পর্যন্ত মানুষের বসবাসী নেই। শহরের কোনার একটা নির্জন জায়গায় তামিমকে এনে লুকিয়ে রেখেছে মিম। এদিকে আজ শুভর ফোনে অচেনা নাম্বার থেকে তামিমের ফোন পেয়ে শুভ অনেকটা অবাক হয়ে গেল। সাথে সাথে তামিমকে কয়েকটা প্রশ্ন করে বসে শুভ, কিন্তু তামিম কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। শুভ আর উপায় না পেয়ে ঘটনাটা তামিমের পরিবারকে জানায়। তার আগে তাদের সব বন্ধুদেরও তামিমের ঘটনাটা জানিয়ে দিল সে। শুভর মুখ থেকে ছেলের কথা শুনে তামিমের মায়ের চোখে জল চলে আসলো।
কোথায় আছে আমার ছেলে? কেমন আছে? কোন অবস্থায় আছে? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে লাগলেন শুভকে, কিন্তু শুভ ওনার কোনো প্রশ্নের উত্তরই দিতে পারেনি। কিভাবে দেবে সে নিজেই যে জানে না তামিম কোথায় আছে। মায়ের মন কি জিনিস তা হয়তো আমরা অনেকেই জানি না। ছেলের জন্য মায়ের মনে যে কতটুকু ভালোবাসা আছে আমরা সেটাও জানি না। মা নিজে না খেয়েও মরে যেতে পারবে, কিন্তু ছেলের মুখে খাবার তুলে না দিলে থাকতে পারবে না। মা এমন একটা জিনিস যেটা হারালে আর 7 জন্মেও খুঁজে পাওয়া যাবে না। মায়ের কথা লিখতে গেলে সারা জীবনেও শেষ হবে না। যাই হোক, এখন গল্পে আসি। এদিকে তামিমের মা শুভকে শুধু একটা প্রশ্নই করছে, আমার ছেলে কোথায়? কিন্তু শুভ ওর ব্যাপারে কিছুই বলতে পারছে না। অবশেষে তামিমের বাবা পুলিশকে ফোন করে তাদের বাসায় আসতে বললেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তামিমদের বাসায় হাজির হলো। তারপর উনি শুভর মুখ থেকে শোনা তামিমের ঘটনাটা পুলিশকে জানালেন। এরপর পুলিশ শুভর মোবাইল থেকে ওই নাম্বারটা নিয়ে নিল যে নাম্বার দিয়ে তামিম শুভর কাছে ফোন করেছিল। এখন পুলিশ ওই নাম্বার থেকে কিডন্যাপারদের খুঁজে বের করবে। ইতিমধ্যে তারা কাজেও লেগে পড়েছে, দেখা যাক কি হয়। এদিকে মিম প্লেট রেখে রুমে এসে দেখে তামিম ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম বাচ্চাদের মতো লাগছে। মিম আর ওকে না জাগিয়ে ওর কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে রুমের দরজা লাগিয়ে অন্য রুমে চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মিম আপু আমার পাশে বসে আছেন, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর একদিনে আমার দিকে তাকিয়ে আছেন। এদিকে আমার যে ঘুম ভেঙে গেছে সেটা উনি টেরে পেলেন না, তাই আমি একটু নড়ে চড়ে উঠলাম। মানে? কিন্তু আপনার কথার মানেটা বুঝলাম না। না, আর ঘুমাতে ইচ্ছে করছে না। আর কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মিম আপু নাস্তার প্লেট হাতে নিয়ে বিছানায় বসে আছেন। এরপর দুজন একসাথে বসে নাস্তা করে নিলাম। নাস্তা করা শেষ হলে মিম আপু প্লেট নিয়ে বাইরে চলে গেলেন। এইভাবে দেখতে দেখতে কেটে গেল কিছুদিন। এই কয়েকদিনে মিম আপু আমার অনেক খেয়াল রেখেছেন, কখনো আমার উপর রাগ দেখাননি। হাতও অনেকটা ভালো হয়ে গেছে এই কয়েকদিনে। তো আজ বিকেলবেলা একা রুমে একা বসে আছি, এমন সময় মিম আপু রুমে আসলেন। এসে আমাকে বললেন রেডি হতে। রেডি হবো মানে? আমরা কোথায় যাবো? আরে যাবোটা কোথায় সেটা তো বলবেন। না আম্মু, আপনাদের যা ভালো। আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি মিম আপু বিছানায় বসে আছেন। ভালো মনে হয় তাই করেন। না মানে কাপড় চেঞ্জ করতে হবে তো, আপনি একটু বাইরে যান। আচ্ছা আম্মু, তাহলে আমি এখন তামিমের সাথে একটু আমার লজ্জা করে, আপনি বাইরে যান, নাহলে আমি রেডি হব না। সাথে একটু দেখা করে আসি। আচ্ছা, একটু বাইরে যাও তো, তামিমের সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো বলেই উনি রুম থেকে চলে গেলেন। আমি ওনার কথা মতো আলমারি থেকে পাঞ্জাবিটা বের করে পরে নিলাম, নাহলে যদি পরে আবার রাগারাগি করে। পাঞ্জাবির সাথে একটা প্যান্ট পরে রেডি হয়ে বিছানায় বসে আছে, কিন্তু মিম আপুর সাড়া পাচ্ছি না। অনেকক্ষণ ধরে বসে থাকার পর হঠাৎ পাশের রুম থেকে মিম আপুর ডাক আসলো। মানে আমার নাম ধরে ডাকছে, মনে হয় কোনো কাজ আছে। যাই গিয়ে দেখি কিসের জন্য ডাকছে। এরপর বিছানা থেকে উঠে পাশের রুমে চলে এলাম। এসে বাইরে থেকে দরজাটা টোকা দিলাম। বলেছিলাম না তোমায় আমি বিয়ে করে ছাড়বো। ভেতর থেকে কে যেন বললো কথাটা। আমিও দরজা করে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে দেখি মিম আপু একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। আমায় ডেকেছেন? আর তুমি কি যেন বলেছিলে বিয়েতে দুই পক্ষের মত থাকা উচিত, তাই না? এখন তো তোমার মা বাবা মানে আমার তো শাড়ির ব্যাপারে কোনো আইডিয়া নেই, আমি এসব পারবো না। তুমি বিয়ে না করে যাবা কই, সেটা সময় হলেই দেখা যাবে। আর কথা না বাড়িয়ে ওনার কাছে গিয়ে শাড়ির কুচিটা ধরে রাখলাম। কিছুক্ষণ পর ওনার শাড়ি পরা শেষ হলে আমায় বলেন, আচ্ছা এখন আমায় একটা ইয়ে দাও তো। মানে বুঝো না তাই না? আচ্ছা আসো, আমি দিয়ে দিচ্ছি। আমি এটা পারবো না, আপনি করেন। আজ আর বেশি করলাম না বিয়ের। প্লিজ, আমি এটা পারবো না, আমার লজ্জা করছে, আপনি করেন। এই না দিচ্ছি, রাখছেন কেন? এরপর এক প্রকার বাধ্য হয়ে ওনার কোমরে শাড়ির কুচিটা গুছিয়ে দিলাম। ওনার কোমরে হাত দেওয়ার সময় ওনার সমস্ত শরীরটা কেঁপে উঠল। সাথে সাথে উনি আমার ঝাপটে ধরলেন। হয়ে গেছে, এখন ছাড়ুন। ছেড়ে দিয়ে একটু দূরেই চলে গেলেন। ওনার মুখে পুরো লজ্জার ছাপ দেখা যাচ্ছে। একে তো নিজেই কুচি দিতে বলে, আবার নিজেই লজ্জা পায়। বুঝছি না এই মেয়ের মনে কি চলছে। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবেন? আচ্ছা শোনো, যেটা বলার জন্য এখানে।
এরপর উনি আমার হাত ধরে নিচে নিয়ে আসলেন। এসে আমায় একটা গাড়িতে উঠিয়ে উনি নিজেও উঠে বসলেন। আমরা কোথায় যাচ্ছি? আসলাম, আগামী বুধবার আমাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। আর কথা বললাম না, চুপ করে বসে রইলাম। এদিকে মিমাপু বসে বসে গাড়ি ড্রাইভ করছেন। প্রায় কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা মার্কেটের সামনে। তো বিয়েতে যাদের দাওয়াত দেওয়ার দিয়ে দাও। কথা না বলে নেমে পড়লাম। উনিও একটু পর গাড়ি থেকে নেমে পড়লেন। এরপর আমায় নিয়ে মার্কেটের ভেতরে চলে আসলেন। এসে প্রথমে একটা কাপড়ের দোকানে ঢুকলেন। এরপর আমার সাইজের কিছু শার্ট প্যান্ট পছন্দ করে দোকানদারকে সব প্যাক করে দিতে বললেন। প্যাক করা হয়ে গেলে কাপড়ের টাকা দিয়ে দোকান থেকে বের হয়ে আসলাম। এরপর আরেকটা দোকানে গিয়ে নিয়ে আসলেন আমায় যেখানে শুধু শাড়ি আর শাড়ি। এসে আমায় কয়েকটা শাড়ি পছন্দ করে দিতে বললেন। প্রথমে না করলেও পরে ওনার রাগি ফেস দেখে পছন্দ করে দিতেই হলো। এরপর আমার দেখানো শাড়িগুলোর মধ্যে সব শাড়ি দোকানদারকে প্যাক করে দিতে বললেন। প্যাক করা হয়ে গেলে শাড়ির টাকা দিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে গাড়িতে উঠতে যাবো তখনই সামনে তাকিয়ে দেখি রনি অন্য একটা মার্কেট থেকে বের হচ্ছে। আমিও জোরে একটা ডাক দিলাম রনিকে, কিন্তু দুজনের দূরত্ব অনেক দূরে থাকায় ও আমার আওয়াজ শুনতে পায়নি। আচ্ছা, এখন তাহলে আমি যাই, তুমি থাকো। হ্যাঁ, না মানে আসলে বলেই আমায় টেনে গাড়িতে ঢুকিয়ে দিলেন আর সাথে নিজেও ঢুকে পড়লেন। আমায় একটু ওর সাথে কথা বলতে দেন না প্লিজ। আমি শুধু আম্মুর ব্যাপারে ওর সাথে একটু কথা বলবো প্লিজ। সাথে সাথে কোত্থেকে যেন একটা চাকু বের করে আমার গলায় ধরলো। ভয় আর কথা বললাম না। এরপর উনি গাড়ি চালিয়ে সোজা বাসায় চলে আসলেন, মানে যেখানে আমায় কিডন্যাপ করে এনেছিলেন। বাসার কাছে এসে গাড়ি থেকে নেমে আমার হাত ধরে সোজা উপরে নিয়ে আসলেন। উপরে এসে রুমে ঢুকে ব্যাগগুলো বিছানায় ছুঁড়ে মারলেন। এরপর রুমে দরজাটা লাগিয়ে ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলেন। উপরে এসে রুমে ঢুকে ব্যাগগুলো বিছানায় ছুঁড়ে মারলেন। এরপর রুমের দরজাটা লাগিয়ে ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলেন। আল্লাহ, আজ আমি শেষ, আমারে কেউ বাঁচাও। তোকে যে ওই দিন এত কঠিন শাস্তি দিলাম সেটাই তোর পেট ভরেনি নাকি আরো লাগবে? আমি তো শুধু একটু আমার ব্যাপারে জিজ্ঞেস করতে চেয়েছিলাম। ও তাই? আর তুমি আমায় এই কথা বলে পালিয়ে যাবা আর আমি বুঝতেই পারবো না, তাই না? না না না, আমি পালাতে যাব কেন? আমি ভালো করে জানি তুই আমার কাছ থেকে পালানোর জন্য নানান প্ল্যান করছিস, কিন্তু সেটা আর হবে না। তার আগেই আমি তোকে নিজের করে নিব। কথাটা বলেই আমার পেছনের চুলগুলো ধরে আমার ঠোঁটের সাথে ওনার ঠোঁট এক করে দিলেন। এই একটু সময় এত কিছু হয়ে যাবে যেটা আমি কখনোই আশা করিনি। নিজেকে ওনার কাছ থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু উনি আমায় যেভাবে ধরে আছেন ছাড়ার নামই নিচ্ছেন না। এদিকে আমি নিজেকে ওনার কাছ থেকে ছাড়ানোর যতবার যত রকম চেষ্টা করা যায় চেষ্টা করছি, ততবারই উনি আমার ঠোঁটে কামড়া মারছেন। এমন জোরে কামড় মারছেন উনি, মনে হয় এক্ষুনি ঠোঁটটা ছুঁড়ে ফেলবেন। ঠোঁটের ব্যথার জন্য চোখেও জল এসেছে, কিন্তু উনি ছাড়ার নামই নিচ্ছে না। প্রায় 5-6 মিনিট পর উনি নিচ থেকে আমার ছেড়ে দিলেন। সাথে সাথে দৌড়ে ওয়াশরুমে আয়নার কাছে চলে গেলাম। গিয়ে দেখি মায়েরা কমপ্লিট ঠোঁটের অবস্থা একদম শেষ করে ফেলেছে, একটু একটু রক্ত পড়ছে ঠোঁট দিয়ে। এরপর ঠোঁট ভালো করে ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। আরে তোমার ঠোঁটের এই অবস্থা কেন? শয়তান মাইয়া কোথাকার, নিজে কামড় মেরে বলে ঠোঁটের এমন অবস্থা কেন? মনে মনে বললাম। বিড়বিড় করে কি বলছো? আপনাকে একটু দয়া হয় নাই? দেখেন আমার ঠোঁট কামড়িয়ে কি হাল করেছেন ঠোঁটের। সরি, আসলে তখন তুমি নড়াচড়া করছিলে তো, তাই রাগের মাথায় একটু কামড় মেরে দিয়েছিলাম। ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে আর এটাকে আপনি একটু কামড় বলছেন? বললাম তো সরি। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বলেই রুম থেকে চলে গেলেন। কি মেরে ভাই, কামড়িয়ে রক্ত বের করে দিয়েছে আর এটা কি একটু কামড় বলছে? আমি জানি আমার একটা লুজু পাঠক লুকিয়ে লুকিয়ে আমাদের সব দেখেছে, তাই আপনাকে আগে সতর্ক করে দিচ্ছি, মিম আসার আগে এখান থেকে চলে যান, নাহলে এসে যদি আপনাকে এখানে দেখে তাহলে আমার উপর অত্যাচার করা শুরু করে দেবে। একা একা বিছানায় বসে আছি, এমন সময় মিম আপু হাতে একটা বক্স নিয়ে রুমে আসলেন। এসেই আমার সামনে বসে পড়লেন। বক্স খুলে কি যেন বের করতে লাগলেন। দেখি কোথায় কেটেছে, দেখাও তো। থাক, আপনাকে আর কষ্ট করে আমার জন্য কিছু করতে হবে না। ওই বাড়তি কথা বলিস কেন? দেখাতে বলছি দেখা, না হলে আবার আগের মতো কামড় দিব। না না, এই যে এইখানে কেটেছে,
কাটা জায়গা দেখিয়ে দিলাম, না হলে বলা যায় না যদি আগের মতো আবার কামড় মেরে বসে। এরপর উনি তুলে নিয়ে রক্ত মুছে কি একটা ওষুধ লাগিয়ে দিলেন। বেশ ভালোই লাগছে এখন। হয়ে গেছে? এখন ব্যথা কমেছে? হুম। আচ্ছা তুমি থাকো, আমি বক্সটা রেখে আসি। বলেই রুম থেকে চলে গেলেন। কিছুক্ষণ একা একা বসে থাকার পর উনি আবার রুমে আসলেন। এসে বিছানায় বসে থাকা ব্যাগগুলো উঠিয়ে আমার কাছে এসে বসলেন। এই নাও, এগুলো তোমার জন্য। এইসব আপনাকে কে আনতে বলেছে? আমি আপনার জিনিস নিতে পারবো না। কেউ বলেনি, আমি নিচ থেকে এনেছি। এখন চুপচাপ এগুলো নাও। বললাম তো আমি আপনার জিনিস নিতে পারবো না। আপনার জিনিস আপনার কাছে রাখেন। ওই তোকে ভালো করে বলছি বলে লাই পাচ্ছিস তাই না? চুপচাপ এগুলো নে, না হলে মেরে লাশ বানিয়ে দিব। এমনিতে তো এখানে লাশ বানিয়ে রেখেছেন, মনে মনে বললাম। ওই কি বললি? আবার বল। না না, আমি কখন কি বললাম? বললাম ব্যাগগুলো দিন, আমি নিচ্ছি। কি মেরে ভাই, মনে মনে কিছু বললেও বুঝে নেয়। এই তো ভালো ছেলে, এই নাও। এইভাবে মিম আপুর রাগ ভালোবাসার মধ্যে দিয়ে কেটে গেল কিছুদিন। এই কয়েকদিনে মিম তামিমের সাথে ভালো ব্যবহারই করেছে, কিন্তু তামিমের কিছুতেই এইখানে মন বসছে না। মায়ের কথা মনে হলেই ওর মাঝে মাঝে কান্না পায়, কিন্তু কিছুই করার নেই। একদিন সকালে রুমে বসে আছি, এমন সময় মিম আপু রুমে আসলেন। এসে আমার কাছে বসে পড়লেন। শোন, আজকে আমরা দুজন বিয়ে করব। স্বাভাবিকভাবে বললেন। কি কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো? আর এই কয়দিন ধরে আমার খুব ভয় করছে, মনে হয় কোনো একদিন তোমায় হারিয়ে ফেলতে পারি। তাই আমি আব্বুকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে তো তোকে করতেই হবে, হোক সেটা জোর করেই। দেখেন, বিয়ে কোনো খেলা নয় যে বললেই হয়ে যাবে। এতে দুই পক্ষেরই মত থাকা দরকার, আর আমার এই বিয়েতে একদম মত নেই। তোকে যে এতদিন ধরে এখানে জোর করে আটকে রেখেছি, তাহলে বিয়েটাও জোর করেই করব। আরে কেন এমন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? হ্যাঁ, কিছুই করিসনি। আমি তোকে ভালোবাসি তাই এমন করছি। এটা ভালোবাসা নয়, আর আপনি তো ভালোবাসার মানেই বোঝেন না। আমার এত কিছু বোঝার দরকারও নেই, শুধু তোমায় পেলেই হবে। চলে গেল। এখন আমি কি করব? আল্লাহ, এই মেয়ের হাত থেকে আমায় বাঁচাও। বিয়ের আগে আমার সাথে যা যা করেছে, না জানি বিয়ের পরে কি করে। এখন এই বিয়ে থেকে বাঁচার একটাই উপায়, এখান থেকে পালানো। যে করেই হোক আবার এখান থেকে পালাতে হবে, নাহলে ফেসে যাবো। দেখি একটু ভেবেচিন্তে কিভাবে পালানো যায়। ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে গেল, কিন্তু কিছুই মাথায় আসছে না। অবশ্যই সিদ্ধান্ত নিলাম এবারে ছাদ থেকে পালিয়ে যাব, তাহলে আর কেউ টেরই পাবে না। এরপর উঠে রুম থেকে বের হয়ে ছাদের দিকে পা বাড়ালাম। সিঁড়ি বেয়ে উঠতে যাবো, তখনই কোত্থেকে জানি মিমাপু এসে বলেন। ওই কই যাও? মানে একটু ছাদে যাচ্ছি। কেন, ছাদে গিয়ে কি করবা? এমনি একটু হাওয়া খেতে যাচ্ছি। আচ্ছা তাহলে যাও, আর হ্যাঁ একটু তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা বলে সোজা ছাদে চলে আসলাম। ছাদে এসে চারপাশে ভালো করে দেখে নিলাম। না, নিচে তো মিমাপুর লোকদের দেখছি না। যাক, ভালোই হলো, পালাতে অন্তত সহজ হবে। এরপর একটা মোটা পাইপ দেখে ওটাই চড়ে নিচে নামতে লাগলাম। আগেই বলে রাখি, ছোটবেলা থেকে পাইপ বেয়ে নামা ওঠা শিখে ফেলেছি আমি, তাই এখন পাইপ বেয়ে নামতে একটু অসুবিধা হচ্ছে না। প্রায় 5 মিনিট পর পাইপ বেয়ে নিচে নামলাম। অনেক কষ্ট হয়েছে নামতে, তাই না? পাইপ বেয়ে নামার সাথে সাথেই কে যেন পেছন থেকে কথাটা বললো। পেছনে ঘুরে তাকিয়ে দেখি মিম আপু। উনি এখানে কি করছেন? আমি আজ শেষ। কি হলো, পানি লাগবে নাকি? আপনি এইখানে? কেন? না মানে আসলে। চুপ, একটা কথা বলবি না আর। তোর অনেক সাহস বেড়ে গেছে না? আমার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাবি আর আমি টেরই পাবো না, তাই না? আমি নিশ্চয়। ভেতরে চল একবার, শুধু বিয়েটা হোক, তারপর বুঝাবো মজা। বলেই আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে আসলেন। আপনারা হয়তো ভাবছেন মিম কিভাবে জানলো তামিম পালাচ্ছে, তাই না? যখন তামিম মিমকে সাথে যাওয়ার কথা বলেছিল, তখনই মিমের মনে সন্দেহ জাগে। তারপর ওকে সাথে পাঠিয়ে মিম নিচে গিয়ে দেখতে পেল তামিম একটা পাইপ বেয়ে নিচে নামছে। এদিকে মিম আপু আমার হাত ধরে টেনে নিয়ে রুমে আসলেন। রুমে এসে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লক করে চলে গেলেন। থুর, আবার ধরা পড়ে গেলাম। মনে হয় এই জন্য এখান থেকে আর বেরোতে পারবো না, পালাতেও পারবো না।
এইদিকে মিম গিয়ে ওর বাবাকে বিয়ের জন্য কাজীকে আনতে বলল। তারপর ওর 2টা লোক পাঠিয়ে দিল তামিমকে তৈরি করার জন্য, সাথে সে নিজেও তৈরি হতে চলে গেল। আমি রুমে হাঁটাহাঁটি করছিলাম, তখনই দরজা খুলে 2টো লোক এসে আমার জোর করে বিয়ের কাপড় পরাতে লাগলো। আমি কাপড় পরবো না বলেছিলাম বলে একটা লোক পকেট থেকে চাকু বের করে ভয় দেখিয়ে বিয়ের কাপড় পরিয়ে দিল। এইদিকে নিচে কাজে এসে হাজির। এরপর বর আর কনেকে নিয়ে আসতে বললেন। মিমের বাবা মিমকে আর তামিমকে নিয়ে আসতে ইশারা দিলেন লোকদের। এরপর তামিমকে 2 জন জোর করে নিচে নিয়ে আসলো, আর এদিকে মিমকে 2 জন মেয়ে বউ সাজিয়ে নিয়ে আসলো। কাজে 2 জনকে এক পাশে বসাতে বললেন। তারপর শুরু হলো বিয়ে পড়ানো। এক পর্যায়ে কাজী মিমকে কবুল বলতে বললেন। মিম সাথে সাথে 3 কবুল বলে ফেললো। এরপর কাজী তামিমকে কবুল বলতে বললেন। তামিম একবার মিমের দিকে আরেকবার কাজের দিকে তাকাচ্ছে। কবুল বলবে কিনা সেটা নিয়ে সে চিন্তায় পড়ে গেল। কবুল বলতে অনেক দেরি হয়ে যাওয়ায় মিম ঘোমটা তুলে তামিমের দিকে রাগী চোখ নিয়ে তাকালো। তামিম বুঝে গেছে এখন তার কবুল না বলে আর কোনো উপায় নেই। এরপর সে কবুল বলতে যাবে, তখনই একদল পুলিশ এসে তাদের চারদিক দিয়ে ঘিরে ফেললো। কেউ পালাবার চেষ্টা করবেন না, সবাই যার যার জায়গায় থাকেন। পুলিশের মধ্যে একজন বলল কথাটা। আমার ছেলে কোথায়? আমার ছেলে তামিম। আম্মু আম্মু তুমি এখানে কি করছো? কথাটা বলে উঠে গিয়ে আম্মুর সামনে দাঁড়ালাম। বাবা কেমন আছিস? তুই কতদিন হলো তোকে দেখি না। আমি ভালো আছি আম্মু, আগে বলো এইসব কি হচ্ছে? এখানে পুলিশ কেন? এসব পরে বলবো, আগে বল তোকে এখানে কারা ধরে নিয়ে এসেছিল? কে আবার? ওই যে বসে আছে মিমাপু, উনি তামিমকে এখানে কিডন্যাপ করে নিয়ে আসছে। এরপর আম্মু মিমের দিকে তাকালেন আর ওনার কাছে গিয়ে বললেন, আচ্ছা মা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। আমার ছেলেকে আমার থেকে দূরে রেখে তোমার কি লাভ হলো? মিমাপু চুপ করে আছেন, কিচ্ছু বলছেন না। জানো মা, আমার ছেলেটা হারিয়ে যাওয়ার পর থেকে প্রতি রাত ওর জন্য কেঁদেছি। আচ্ছা তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছিলে আমায় বলো তো। আন্টি, আমি আপনার ছেলেকে ভালোবাসি আর ওকে আমার মনের কথাও জানাই, কিন্তু ও আমায় ফিরিয়ে দেয়, একটুও ভালোবাসে না, তাই এখানে ওকে ধরে নিয়ে এসেছিলাম। তুমি এখন কি চাও? আমি আপনার ছেলেকে সত্যিই ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি যে ভুলটা করেছো তার জন্য আমার ছেলেকে তোমার সাথে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আমি আমার ছেলের জন্য ভালো পরিবারের একটা মেয়ে খুঁজে ওর সাথে বিয়ে দিব। মিমাপু সাথে সাথে বসা থেকে উঠে টেবিলে থাকা ফল কাটার ছুরি নিয়ে নিজের গলায় চেপে ধরে বলল, তামিম শুধু আমার, আমি ওকে অন্য কারো হতে দেব না। আপনি যদি ওকে আমার সাথে বিয়ে না দেন তাহলে আমি এক্ষুনি এই ছুরি দিয়ে আমার গলা কেটে ফেলবো। মিমাপুর কথা শুনে আম্মু হাসতে লাগলেন, সাথে আব্বু আর শুভ। এরপর আম্মু হাসি থামিয়ে যা বললেন তা শুনে আমি সহ বাকি সবাই অবাক। এটা কি বললেন আম্মু? নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তাহলে আমার ছেলের বিয়ে হবে কার সাথে? মানে? আমি আমার ছেলের জন্য এমন মেয়ে চেয়েছিলাম যে আমার ছেলেটাকে অনেক ভালোবাসবে আর এই শয়তানটাকে সব সময় শাসিয়ে রাখবে। শুভ আমায় তোমার কথা বলেছে, তুমি নাকি আমার ছেলেকে অনেক ভালোবাসো, কিন্তু আমার ছেলেটা নাকি তোমায় ভালোবাসে না, আর তাই তুমি ওকে এখানে ধরে নিয়ে এসেছো। কিন্তু আপনার কথার মানেটা বুঝলাম না। আমি একটু আগে তোমায় যে কথাগুলো বলেছি সেটা শুধু তোমায় পরীক্ষা করার জন্য বলেছি। আমিও দেখতে চেয়েছিলাম আমার ছেলেটাকে তুমি কতটা ভালোবাসো। মিমাপু লজ্জায় মাথা নিচু করে আছে। আচ্ছা এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি বেআইন সাহেবের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবা? বলবো তো, কিন্তু এইখানে না, বাসায় গিয়ে। আম্মু কি বলছো এসব? আমি ওনাকে বিয়ে করতে পারবো না। দেখো বাবা, মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে আর মেয়েটাও তোকে অনেক ভালোবাসে। তুই বিয়েতে রাজি হয়ে যা বাবা। আমি ওনাকে জীবনেও বিয়ে করবো না, উনি অনেক খারাপ, আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেন। আমিও দেখবো তুই কিভাবে ওকে বিয়ে না করে থাকিস। বাকি কথা পরে বলা যাবে, এখন আপাতত বাসায় চলো। চলো, আর তুমি আমার সাথে আসো। আপনাদের অনেক কষ্ট দিলাম এই কয়েকদিনে, দয়া করে মাফ করে দেবেন। আরে না, এটা তো আমাদের দায়িত্ব ছিল। আচ্ছা এখন আমরা আসি। এরপর আর কি
পুলিশটা ওদের গাড়ি নিয়ে চলে গেল। এদিকে আমি, শুভ, আব্বু, আম্মু আর মিম আর ওর আব্বু একটা গাড়ি করে আমাদের বাসায় চলে এলাম। আসার পথে আম্মু মিমের সাথে কি গল্পটা এনে করলেন, আর এদিকে আব্বু আর মিমের আব্বু গল্পে মেতে উঠেছিলেন। আমি শুধু অসহায়ের মতো বারবার শুভর দিকে তাকাচ্ছিলাম, কিন্তু সালা আমার তাকানোতে বারবার হেসে উঠছিল। মন চাচ্ছিল নখ ফাটিয়ে দিই, কিন্তু নাক ফাটালে গাড়ি কে চালাবে। বাসায় এসে ভিতরে ঢুকে আমি সোজা আমার রুমে চলে আসলাম। পেছন পেছন শুভ আসলো। ওই এসব কি? হ্যাঁ, আম্মুকে তুই কি বলেছিস আমার আর মিমাপুর ব্যাপারে? সি, তোর লজ্জা করে না নিজের হবু বউকে আপু বলে ডাকতে? এখন যদি নিচে গিয়ে মিমাপুকে এই কথা বলি, জানিস তোর কি হাল করবে? দেখ, একদম মাথা গরম করাবি না। যা জিজ্ঞেস করেছি তার সোজাসুজি উত্তর দে। আরে ভাই, আমি শুধু বলছি মিমাপু তোকে ভালোবাসে আর একদিন প্রপোজও করেছে, কিন্তু তুই নাকি ওনাকে মানা করে দিয়েছিস আর ভার্সিটির সবার সামনে চর মারছিস। ওই তুই এসব জানলি কি করে? আরে ভার্সিটির কিছু ছেলে মেয়ের মুখ থেকে শুনছি। ভাই এখন আমার কি হবে? আম্মু তো বলে দিয়েছে মিমাপুর সাথে আমার বিয়ে দিয়ে দেবেন। উনি যে গুন্ডি টাইপের মেয়ে, না জানি আমার কি হাল করে বিয়ের পর। উনি গুন্ডি টাইপের হলেও ওনার মনটা অনেক ভালো, তোকেও অনেক ভালোবাসবে। আমি বলি কি তুই ওনাকে মেনে নে। অসম্ভব, আমি ওনাকে কখনোই মেনে নেব না। সময় হলেই দেখা যাবে। এদিকে নিচে মিমের আব্বু আর আমার আব্বু বসে বসে আমাদের বিয়ের আলোচনা করছেন। মিমার আম্মু তাদের সাথে নানা বিষয়ে কথা বলছে। তো বিয়ে সাহেব, বিয়ের ব্যাপারটা আপনাদের কি মতামত? ছেলে মেয়ের আপাতত মত কি আগে জেনে নেন। কারো মতামত নেওয়া লাগবে না, 2 দিনের মধ্যে ওদের বিয়ের কাজ শেষ করে ফেলবো। মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে, এমন লক্ষ্মী মেয়ে কোথাও খুঁজে পাওয়া যাবে না। মিম, মামনি, তোমার কি বিয়ের ব্যাপারে কিছু বলার আছে? না আম্মু, আপনাদের যা ভালো মনে হয় তাই করেন। তাহলে আগামী বুধবার বিয়ের কাজ শেষ করে ফেলি। আপনাদের যেটা ভালো লাগে। আচ্ছা, তাহলে এখন থেকে যাকে যাকে বিয়েতে দাওয়াত দিতে চান দিয়ে দেন, আমি বিয়ের সব কাজ সামলে নেব। আচ্ছা আম্মু, তাহলে আমি এখন তামিমের সাথে একটু দেখা করে আসি। এতে জিজ্ঞাসা করার কি আছে, যাও, ওর রুমে উপরেই আছে। আচ্ছা। এদিকে আমি রুমে হাঁটাহাঁটি করছি আর ভাবছি কিভাবে এই বিয়েটা আটকানো যায়। তখন হঠাৎ কে যেন রুমের দরজায় টোকা দিল। শুভকে বললাম দেখতো কে এসছে। এরপর শুভ দরজা খুলে দিলে সামনে তাকিয়ে দেখি মিম আপু। একটু বাইরে যাও তো, তামিমের সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ভাবি। কথাটা বলে আমার একটা চোখ টিপ মেরে রুম থেকে চলে গেল। এরপর মিম আপু রুমের দরজাটা লাগিয়ে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলেন। আপনি আমার দিকে এইভাবে আসছেন কেন? কোনো কথা না বলে আমার কাছে এসেই আমায় ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলেন। এরপর আমার উপর চড়ে বসলেন আর বললেন, বলেছিলাম না তোমায় আমি বিয়ে করে ছাড়বো? আর তুমি কি যেন বলেছিলে বিয়েতে 2 পক্ষের মত থাকা উচিত, তাই না? এখন তো তোমার মা বাবা মানে আমার হবু শ্বশুর শাশুড়িও বিয়েতে রাজি, এখন তুমি বিয়ে না করে যাবা কই? বিয়ে হলেও আমি আপনাকে কখনোই মেনে নেব না, বলে দিলাম। সেটা সময় হলেই দেখা যাবে। আচ্ছা, এখন আমায় একটা ইয়ে দাও তো। কি দিব? বুঝো না তাই না? আচ্ছা আসো, আমি দিয়ে দিচ্ছি। দেখেন, একদম কাছে আসবেন না, না হলে কিন্তু। আর কিছু বলার আগে মিমাপু ওনার ঠোঁট দিয়ে আমার ঠোঁট দখল করে নিলেন। এদিকে উনি আমার 2 হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরে আছেন ওনার হাত দিয়ে, যার ফলে একটু নড়তে পারছি না। তার উপর আবার ওই দিনের কামড়ের কথা মনে পড়ে গেল, তাই ভয়ে আর নড়াচড়া করলাম না, না হলে আমার ঠোঁট ছিঁড়েই ফেলবে নিশ্চিত। অনেকক্ষণ ধরে কিস করার পর উনি নিচ থেকে আমার ছেড়ে দিয়ে আমার উপর থেকে উঠে দাঁড়ালেন। আজ আর বেশি করলাম না, বিয়ের পর সব আদর একবারে পুষিয়ে দেব। মাথা নিচু করে আছি, লজ্জায় কিছু বলতেও পারছি না। আচ্ছা শোনো, যেটা বলার জন্য এখানে আসলাম, আগামী বুধবার আমাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে, তো বিয়েতে যাদের দাওয়াত দেওয়ার দিয়ে দাও। আমি নিশ্চুপ। আচ্ছা এখন তাহলে আমি যাই, তুমি থাকো। কথাটা বলে আমার গালে একটা কিস করে দৌড়ে চলে গেলেন। ভাইরে ভাই, এই মায়েরারে তো দেখছি লজ্জা সরম বলতে কিচ্ছু নেই, যখন তখন যেখানে ইচ্ছে কিস করে বসে, আবার কিছু বলতেও পারি না ভয়ে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ আমার বিয়ে, তাও মিমাপুর সাথে। এ 2 দিনে আম্মুকে বিয়ে ভাঙার জন্য অনেক অনুরোধ করেছি, কিন্তু কিছুই হয়নি। উল্টো উনি বলেন, এমন ভালো মেয়ে
10 পরিবার খুঁজলেও পাবো না, তাই বিয়ে ভাঙার কোনো প্রশ্নই আসে না। আমি আবার আব্বুর সাথে অনেক ফ্রি, তাই সোজা ওনাকে খুঁজতে লাগলাম সারা বাড়ি। বাড়িতে লোকজনে ভর্তি, সবাই একটা না একটা কাজে ব্যস্ত। এখন আব্বুকে কোথায় খুঁজবো আমি? অনেকক্ষণ ধরে খোঁজার পর অবশেষে ওনাকে পেয়ে গেলাম। বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকদের কাজ দেখিয়ে দিচ্ছেন আর মেহমানদের স্বাগত জানাচ্ছেন। তারপর সোজা আব্বুর কাছে চলে এলাম। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? আব্বু, তুমি এই বিয়েটা ভেঙে ফেলো প্লিজ। আমি মিম আব্বুকে বিয়ে করতে চাই না। আগেই বলে দিই, আমি এইসব কিচ্ছু পারবো না। আর মিমকে তোর আম্মুর অনেক পছন্দ হয়েছে, সাথে আমারও। অনেক লক্ষ্মী মেয়ে মিম, ওর মতো মেয়ে ছেলের বউ হিসেবে পেলে আর কি চাই বল? মানে তুমি কিছু করবা না? আরে এদিকে আয়, এদিকে অনেক কাজ পড়ে আছে। লোকদের উদ্দেশ্য করে কথাটা বলেই উনি আমার থেকে দূরে চলে গেলেন। ধুর, আর ভালো লাগে না। এখন দেখছি নিজের বাবাই তার ছেলের বিপক্ষে চলে যাচ্ছে। এরপর আর ওখানে দাঁড়িয়ে না থেকে সোজা নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দরজা লাগিয়ে বসে আছি। এমন সময় কে যেন দরজা টোকা দিল। দরজা করে দেখি আমার সব হারামি বন্ধুরা সেজে গুজে হাজির। কিরে, কি ভাবছিস? বিয়ের দাওয়াতটা তো দিলি না, অথচ আমরা সালামিটা কিভাবে দিব? আরে বন্ধুর বিয়েতে আসার জন্য আবার দাওয়াত লাগে নাকি? ভাই, আজ বাড়িতে দেখলাম অনেক সুন্দরী মেয়েরা এসেছে। কে রে? একটার সাথে আমার ইয়ে করে দে না প্লিজ। চুপ কর শয়তান, তোরা কি শুরু করেছিস সব? এমনিতে আমি বিয়ে নিয়ে টেনশনে আছি, তার উপর তোরা এসে আবার ঢং শুরু করে দিয়েছিস। আরে তোর আবার কিসের টেনশন? বুঝিস না, বিয়ের পর বাবির সাথে কিভাবে বাসর রাতটা কাটাবে সেটা নিয়ে টেনশন করছে। চুপ থাক বেটা, যা তো আমার রুম থেকে, আমায় একটু একা থাকতে দে। আমার কথা শুনে ওরা চলে গেল। এরপর দরজা লাগিয়ে আবার রুমে হাঁটাহাঁটি করতে লাগলাম। কিছুক্ষণ পর আবার কে যেন দরজা টোকা দিল। খুলে দেখি সামনে আম্মু দাঁড়িয়ে আছেন, হাতে বিয়ের পোশাক নিয়ে। এই নে, তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে এইটা পরে নে। আম্মু, আমার একটা কথা। তোকে বলেছি না তাড়াতাড়ি গোসল করে এইটা পরে নিতে? 30 মিনিটের মধ্যে আমি এসে যেন দেখি তুই রেডি হয়ে গেছিস, না হলে তো তোর মায়ের একটাও মাটিতে পড়বে না। কথাটা বলে কাপড়টা আবার হাতে দিয়ে চলে গেলেন। কি আর করব, আম্মুকে আবার আমি অনেক ভয় পাই। এখন যদি ওনার কথা না শুনি তাহলে সত্যি সত্যি মাইর দিতে পারেন, বলা তো যায় না। এরপর গোসল করে বিয়ের জামাটা পরে রেডি হয়ে বসে রইলাম। প্রায় কিছুক্ষণ পর আম্মু আবারও আমার রুমে আসলেন, সাথে আমার বন্ধুরাও। তোমরা ওকে নিয়ে নিচে চলে এসেছো, একটু পরে বিয়ে শুরু হয়ে যাবে। আচ্ছা আন্টি, আপনি যান, আমরা ওকে নিয়ে আসছি। এরপর আম্মু চলে গেলেন। তার কিছুক্ষণ পর বন্ধুরা আমায় নিয়ে নিচে চলে আসলো। এসে দেখি একটা বউয়ের সাজে মেয়েকে কাজের সামনে বসিয়ে রাখা হয়েছে। এরপর বন্ধুরা আমায় ধরে নিয়ে মেয়েটার পাশে বসিয়ে দিল। উনি হয়তো মিম আপু, মাথায় ঘোমটা থাকায় মুখটা দেখা যাচ্ছে না। এরপর কাজে বিয়ে পড়ানো শুরু করে দিলেন। মিম আপুর কবুল বলা হলে ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকেও কবুল বলতে হলো। ব্যাস, অবশেষে বিয়েটা হয়ে গেল। আমার কিছু কাজিনরা মিমকে নিয়ে উপরে চলে গেল, আর আমার বন্ধুরা আমায় নিয়ে ছাদে চলে আসলো। এসেই তারা আড্ডায় মেতে উঠল। দেখ, মিমাপু মেয়েটা অনেক ভালো, কখনো কোনো ছেলের সাথে সম্পর্কে জড়ায়নি। তোকে প্রথম ওনার পছন্দ হয়েছে, তুই ওনাকে মেনে নি, দেখবি জীবনে অনেক সুখী হতে পারবি। তোরা তো জানিসই যে আমি মেয়েদেরকে বেশি পছন্দ করি না। শত হোক উনি এখন আমার বউ, ওনার সাথে সারাটা জীবন কাটাতে হবে। কিন্তু ওনাকে আমি একটু পরীক্ষা করে দেখবো উনি আমায় কতটুকু ভালোবাসেন। ভাই, পরীক্ষা করতে গিয়ে এমন ভুল করিস না, যাতে তোকে সারা জীবন আফসোস করতে হয়। আমি আর কিচ্ছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। এরপর বন্ধুরা নানান বিষয় নিয়ে কথা বলতে শুরু করলো। আমিও এক পর্যায়ে ওদের সাথে আড্ডায় জড়িয়ে পড়লাম। দেখতে দেখতে রাত হয়ে আসলো। বিয়ে খেতে যারা এসেছিল ইতিমধ্যে অনেকেই বাড়ি থেকে চলে গেছে। আম্মু এসে রুমে যাওয়ার জন্য ঝাড়ি মেরে গেলেন। এরপর সব বন্ধুরা মিলে আমায় ধরে নিয়ে রুমের কাছে নিয়ে আসলো। এরপর এক প্রকার জোর করে আমায় রুমে ঢুকিয়ে বাহির থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। ভিতরে ঢুকে দেখি মিম বউয়ের সাজে বিছানার উপর বসে আছে। শত হোক এখন উনি আমার বউ, তাই আর আপু বলা যাবে না। এরপর ধীরে ধীরে হেঁটে ওনার কাছে গিয়ে দাঁড়ালাম। আমার আশা টের পেয়ে উনি বিছানা থেকে উঠে এসে আমার পা ধরে সালাম করে। আমি তখন ওনাকে জড়িয়ে ধরি। উনি হয়তো আমার থেকে এটা আশা করেননি। মিমু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কি করবো বলেন, বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই, তাই মেনেই নিলাম। আমি তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু রাগের মাথায় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, ক্ষমা করে দিন, কিন্তু এরপর থেকে এমন ভুল যেন না হয়। বলেই আমাকে কিস করলো। আমার অনেক ঘুম পাচ্ছে,
চলো এখন ঘুমাই। কি বললি তুই? আজ আমাদের বাসর রাত আর তুই ঘুমাবি? তোকে আমি। এই বলে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার বুকের উপর উঠল। যতই হোক গন্ডি মেয়ে বলে কথা। এরপর যা হওয়ার তাই হলো, আর বলতে পারবো না, লজ্জা লাগে। বাকিটা ইতিহাসের বই থেকে জেনে নেবেন। प्लीज सब्सक्राइब कर दो, क्योंकि जब तुम सब्सक्राइब नहीं करते तब मुझे लगता है कोई बंदा मेरे से बिछड़ जाता है।